সো হিয়ার উই আর। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথার সাথে আছে আমি জেফরি খান, এবং একসাথে বলতে চাই যে ভৌতিক কথার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে 663তম এপিসোড। এবং আপনারা সবাই মোটামুটি জানেন যে আজকে কিন্তু রবিবার, এবং আজকে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যেহেতু গত সপ্তাহে দুটি এপিসোড আমি দিতে পারিনি আপনাদেরকে, বিকজ আমি একটা ছোটোখাটো ট্যুরে ছিলাম। সো সেজন্য আসলে সেখান থেকে আসলে আমি এপিসোড দিতে পারিনি। এই জন্য আমি আজকে রবিবার আপনাদের সাথে যুক্ত হয়ে এপিসোড দিতে চলেছি, এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি করবে, বিকজ আজকে আপনাদের সবার পছন্দের ওমর জিনের ঘটনা থাকছে, এবং ওমর জিনের ঘটনার দ্বিতীয় পর্ব থাকছে। ওমর জিন এবং মোতালেব হুজুরের সেই ঘটনার দ্বিতীয় পর্ব আজকে থাকছে, এবং আমি বিলিভ করি যে আপনাদের আজকের এপিসোড অনেক বেশি ভালো লাগবে। এবং আপনাদের কাছে অবশ্যই আমি বিনীত অনুরোধ করবো যে আপনারা আপনাদের জায়গা থেকে সেরা সেরা কমেন্টগুলো করতে থাকবেন, এবং আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সর্বশেষে অর্থাৎ এপিসোডের শেষে আমি ডেফিনেটলি যেটাকে বলে যে আমি আপনাদের অবশ্যই কমেন্টগুলো পড়ে শোনাবো এবং আপনাদের সাথে রেসপন্স করব। আশা করছি তখন দারুণ এক সুন্দর মানে মুহূর্ত তৈরি হয়ে যাবে। সো আমি এখন ঘটনা শুরু করবার আগে যেটা করতে চাই সেটা হচ্ছে প্রতিবারের মতোই আজকে যাদের যাদের ঘটনা আছে তাদের লিস্ট আমি একটু বলে দিতে চাই। প্রথম যদি বলি, আজকের এপিসোডে প্রথমে আছে ইয়াসিন ভাইয়ের মোতালেব হুজুর এবং ওমর জিনের ঘটনা 2 বা দ্বিতীয় পর্ব, এবং এরপরে জুনায়েদ ভাইয়ের হন্টেড হাউসের একটা স্টোরি আছে, এবং জিহাদ ভাইয়ের জিনের আছরের ঘটনা আছে, মারুফ পারভেজ ভাইয়ের ইব্রাহিম জিনের ঘটনা আছে। এবং মোটামুটি এই 4টি ঘটনায় বেশ লম্বা লম্বা স্টোরি, এবং প্রতিটা ঘটনায় বেশ ভয়াবহ এবং খুবই ক্রিপি স্টোরি। এবং সবচেয়ে বেশি জোশ হচ্ছে আমাদের সবার প্রিয় ওমর জিনের ঘটনাটা সবচাইতে বেশি ইন্টারেস্টিং এবং খুবই ডার্ক হয়েছে আজকের এপিসোডে, যদি সত্যি কথা বলি। এবং আমি আশাবাদী যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, এবং ভালো লাগলে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আপনাদের জায়গা থেকে। সো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের কিছু কমেন্ট পড়ব, এবং কমেন্টে পড়ে সরাসরি চলে যাব আমাদের ঘটনায়। যদি সত্যি কথা বলি তাহলে প্রথমে বলতে হবে আমাদের বাইক লাভার লিখেছিলেন, আশা করি কমেন্টটা পড়বেন। কালকে বলেছিলেন আপনি, আমি রিজাউল ঝিনাইদহ থেকে গোপালপুর বাসা, 10টা ঘটনা পাঠিয়েছি, আপনি বলেছেন অফিসিয়াল করলেন না। তো আমি করবো, আমার যখন সময় হবে, যখন দেখবো আপনার স্টোরি ইজ আউটস্ট্যান্ডিং এবং অফিসিয়াল হওয়ার মতো অনেক ভালো ভালো স্টোরি আসছে, তখন আমি আপনাকে নিজেই বলবো। বিকজ স্টোরি টেলিংয়ের বিষয়টা হচ্ছে অফিসিয়াল হওয়ার জন্য স্টোরি টেলিংটা মিনিমাম, আমি আপনাদের সবাইকে রিকোয়ারমেন্ট বলেছিলাম যে মিনিমাম 10 থেকে 12টা বা 15টা স্টোরি থাকতে হয়। স্টোরি ডিউরেশন মিনিমাম 25 থেকে 30 মিনিটের হতে হবে, এবং স্ট্রং স্টোরি, ইউনিক স্টোরি হতে হবে, তাহলে অফিসিয়াল হওয়াটা খুব ইজিয়ার হয়ে যায়। সো আপনার স্টোরি কিন্তু অনেক ছোট ছিল, আমি যেটা দেখেছি অনেক ছোট 5-7 মিনিট বা 10 মিনিটের ভিতরে স্টোরি শেষ হয়েছে। দ্যাটস ওয়াই আমি চেয়েও আপনাকে কিছু বলতে পারছি না। সো ইনশাল্লাহ আপনি স্টোরি পাঠান, একটু লং স্টোরি পাঠান, ডেফিনেটলি আপনার স্টোরি শেয়ার হবে এবং আপনি অফিসিয়াল হবেন ডেফিনেটলি। এছাড়া আমাদেরকে এমডি সানি খান লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাদল তান্ত্রিকের ঘটনা কবে শেয়ার করবেন? আমি কিন্তু একটা ঘটনা পাঠিয়ে দিয়েছি, আর পাঠিয়ে দেব বৃহস্পতিবার আরেকটা। আপনার ঘটনা শেয়ার করা হবে এই শুক্রবার, অর্থাৎ আগত শুক্রবারে শেয়ার করা হবে বাদল তান্ত্রিকের ঘটনা, এবং আশা করছি তারপরের শুক্রবারে শেয়ার করা হবে তার পরবর্তী ঘটনাটা। এছাড়া আমাদেরকে আজারিয়া টিম লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি খান ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার কাছে একটা ঘটনা আছে, কিভাবে আপনাকে সেন্ড করব আপনি জানাবেন অবশ্যই। এই যে দেখুন, ঘটনা পাঠানোর 2টি ওয়ে আছে, একটা ইমেল আইডি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক stories@gmail.com, অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। ডেফিনেটলি ঘটনাটি মাস্ট বি ইউনিক হতে হবে, কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা অবশ্যই পাঠাবেন না, তাহলে ঘটনা রিজেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি হাইস থাকবে। এবং চেষ্টা করবেন যে একদম ইউনিক স্টাইলের স্টোরি লেখার, দ্যাটস ইট। এবং আবারও বলছি, ঘটনা অবশ্যই পাঠিয়ে দেবেন, নির্ভয় পাঠিয়ে দেবেন, আপনার ঘটনা ডেফিনেটলি সিলেক্ট হবে এবং পড়ে শোনানো হবে। এছাড়া আমাদেরকে এমডি রাজন ভাই লিখেছেন, এমডি রাজন, মাইজ ভান্ডারি দুনিয়া, আজকে থেকে প্রায় 30 মিনিটের ভৌতিক দুনিয়া লাইভে আমি যেন জয়েন করতে পারিনি, এই জন্য রাত 11:30 যেন
অটো ইউটিউবের মাধ্যমে জয়েন করে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে মেহেদি হোসেন জিহাদ লিখেছেন 3 নম্বর ঘটনাটি আমার সবাই শুনবেন, এক্স্যাক্টলি। এছাড়া আমাদেরকে এমডি দেলোয়ার লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেকে ভালো আছেন, অনেকদিন পর লাইভে আসলাম। এক্স্যাক্টলি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু লাইভ। এছাড়া আমাদেরকে আলম ভাই লিখেছেন ইন্ডিয়া থেকে শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইন্ডিয়া থেকে শোনার জন্য। এছাড়া আমাদেরকে DRX কমেন্ট করেছেন হাই হ্যালো। এছাড়া আমাদেরকে এমডি সোলাইমান ভাই লিখেছেন মায়াপুরের ঘটনা কি আসবে ভাই? ডেফিনেটলি আসবে, ইটস অলরেডি রাইটিং চলছে এখনও। 3 লক্ষ সাবস্ক্রাইবার হতে আর বেশি দিন সময় নেই, হয়তো বা 1 সপ্তাহ ম্যাক্সিমাম পেয়ে যাবেন। আমি ডেফিনেটলি আপনাদেরকে দিনক্ষণ জানিয়ে দেবো যে কোন দিন শেয়ার করা হচ্ছে। এছাড়া আমাদেরকে শান্ত তাবাসসুম লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আমার নাম শান্ত, আমি আপনাদের ভৌতিক কথা অনেক দিন ধরে শুনি, মাঝে মাঝে কমেন্ট করি, কিন্তু আপনি আমার কমেন্টটা পড়েন না। কেন পড়ি না? আমি ডেফিনেটলি পড়ি, সবার কমেন্ট পড়ি। এসে আমাদেরকে আহসান হাবিব লিখেছেন ভাই জুব্বার তান্ত্রিক কবে আসবে? আমি কিন্তু গতকাল আপনাদেরকে খোলাসা করে বলে দিয়েছি যে আমাদের আরিফুল শেখ ভাই ভালো নেই, তিনি খুব বিপদের মধ্যে আছেন। তিনি কেমন আছে সেটাও আমি জানি না, তার ফোন আদৌ তার সাথে আছে কিনা সেটাও জানি না। ইভেন আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, থানা পুলিশ হয়ে গেছে, তাদের এতটা বাজে অবস্থা হয়ে গেছে তাদের পারিবারিক অবস্থানে। সো আমি তার অবস্থান সম্পর্কেও জানি না, সো কবে আসবে আমি জানি না, বাট ইনশাল্লাহ যখনই আসবে না কেন আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন। আপনারা অপেক্ষা করুন, এছাড়া আমার আর তেমন কিছু বলার নেই। জাস্ট এতটুকু বলবো, জুব্বার তান্ত্রিককে শোনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, এছাড়া আর কিছুই করার নেই। বিকজ আরিফুল শেখ ভাই লাস্ট মানে ভয়েস যেটা আমাকে পাঠিয়েছিলেন সেটা খুবই দুঃখজনক ছিল, যে খুব ভয়াবহ অবস্থা আছে তার পরিবারের উপর দিয়ে। সো এনিওয়েজ, পারিবারিক সংঘাত এবং যেটাকে বলি যে সন্ত্রাসী কর্মকাণ্ড ধীরে ধীরে ওখানে অনেক বেশি ভয়াবহ হয়ে উঠেছে, এই জন্য উনি হয়তো বা চেয়েও পাচ্ছেন না। এছাড়া আমাদেরকে HK হায়দার ভাই লিখেছেন চলে আসলাম ভাইজান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আলিমুল ইসলাম লিখেছেন ভাই জসিম কবিরাজের ঘটনা কবে প্রচার করবেন? আমার কাছে নতুন কোনো জসিম কবিরাজের ঘটনা আসেনি, আসলে ডেফিনেটলি আমি প্রচার করে দেবো। মুন্না খান ভাই লিখেছেন হাই হ্যালো। এছাড়া আমাদেরকে রাথন খান কমেন্ট করেছেন, এমনি শামীম ভাই লিখেছেন, বিলাল মাহমুদ কমেন্ট করেছেন ভাই ঘটনা ভালো লাগছে, আপনার ঘটনা ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদেরকে মুন্না খান লিখেছেন আমি ভাইয়া নারায়ণগঞ্জ থেকে শুনছি। এছাড়া আমাদেরকে এমডি ইমন খান কমেন্ট করেছেন, আতিকুর রহমান কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে এক্সার রাব্বি কমেন্ট করেছেন, আর এছাড়া আমাদেরকে রায়হান মিয়া কমেন্ট করেছেন, এমডি শিফাত ভাই কমেন্ট করেছেন, শাহিব SK কমেন্ট করেছেন, চারখার কমেন্ট করেছেন, এমডি শামীম ভাই কমেন্ট করেছেন। মোটামুটি অনেক কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ সবার নাম আমি মেনশন করে দিলাম। আশা করছি এখন আর কারো কোনো কিছু বলার নেই, এবং আমি এখন তাহলে এই লাইভ থেকে বিদায় নিতে পারি, সরাসরি চলে যেতে পারি ঘটনায়, এবং আশা করছি ঘটনার প্রতিটা মুহূর্তই আপনাদের জন্য ভয়ঙ্কর কিছু আবারও বয়ে নিয়ে আসবে। আপনারা যারা যারা 24 ঘন্টার লাইভে এই মুহূর্তে আছেন, তারা 24 ঘন্টার লাইভ থেকে বেরিয়ে এসে আমাদের মেইন লাইভে জয়েন হয়ে যান। আশা করছি তখন আজকের এপিসোডটা তাহলে মিস করবেন না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি আর দেরি করব না, আমি চলে যাচ্ছি সরাসরি আজকের এপিসোডে। আশা করছি আজকের এপিসোডের প্রতিটা মুহূর্তই আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। চলে যাই সরাসরি আজকের ঘটনায়, এবং যাওয়ার আগে ছোট করে আবারও বলছি, আপনারা যদি চান ভৌতিক কথা স্টোরি পাঠাবেন, দেন ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি ওয়ে আছে, সেটা ইমেল আইডি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডি হচ্ছে ভৌতিক stories@gmail.com, অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ ইট। আর দেরি করার মতো কোনো কিছুই নেই, আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়, এবং আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভয়াবহ রকম সুন্দর লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম জসু ভাই এবং প্রিয় শ্রোতা ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
তো দীর্ঘ অনেক দিন বিরতির পর আবারও আপনাদের মাঝে অমর জিনের ঘটনার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। ঘটনা শুরু করবার আগে আমার আগের অমর জিনের স্টোরিটা যারা কমেন্ট করেছিলেন আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল তার কমেন্ট আমি লিখে দিচ্ছি। যার কমেন্ট আমার কাছে ভালো লেগেছে তার নাম আরিফুল ইসলাম শুভ। তিনি কমেন্ট করেছিলেন, আমি আরজে রাসেল ভাইয়ের ভূত FM শুনি 12 বছর ধরে, কিন্তু ভৌতিক কথার একটা গল্প শুনলাম কিছুদিন আগে। যে গল্পটা ছিল হাকিম হুজেরার ওমর জিনের ঘটনা। গল্পটাই ছিল ভৌতিক কথায় আমার শোনা প্রথম স্টোরি। তারপর থেকে শুধু ওমর জিনের গল্প শুনতে বসে থাকি। তো এই ছিল আমার কাছে ভালো লাগা একটি কমেন্ট। আপনাকে অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম শুভ ভাই। শুভ ভাই আমার ওমর জিনের স্টোরিটা এত পছন্দ করবার জন্য। তো বেশি দেরি না করে আগের ঘটনা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করছি। বলছেন বরাবরের মতোই আব্দুল মোতালেব হুজুর। শোনো বাবা, ইয়াসিন আমাকে যখন প্রশ্ন করলো আমি কার সাথে কথা বলছি, তখন আমি ওমর জিনকে কান্না জড়িত কণ্ঠে বললাম, খবর আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আমার সামনে থেকে 8 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আর সেই বাচ্চাটার নাম রাজু। আপনারা কেন তাকে দেখতে পাচ্ছেন না তা আমি বুঝতে পারছি না, আর এখানে কি হচ্ছে সেটাও না আমার মাথায় ঢুকছে না। তখন ওমর বলল, মোতালেব, এইখানে যদি কোনো মানুষের আত্মা বা কোনো জিন থাকতো তাহলে আমি অনুভব করতে পারতাম, কিন্তু আমি এখানে কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছি না। আর এই মাত্র যে আওয়াজটা তোমাকে হুমকি দিয়ে গেল, সে আওয়াজটাই বা কিসের আওয়াজ সেটা আমি বুঝতে পারছি না। এই প্রথম আমি কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছি না। এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ওমরের এই কথা শুনে আমি রাজুকে বলি, বাবা তুমি সত্যি করে বলো তো তুমি কে? আমার কাছে আর কিছু লুকিও না বাবা। আর তোমাকে কেনই বা কেউ দেখতে পাচ্ছে না আমি ছাড়া, আর তোমার উপস্থিতি কেনই বা কেউ অনুভব করতে পারছে না। এখন রাজু আমাকে তখন বলল, হুজুর আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এখন নয়। আমার এখন এখানে থাকাটা ঠিক হবে না। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি ঠিক আবারও আপনার সাথে দেখা করতে আসবো। আপনি সাবধানে থাকবেন, কারণ আপনি এখন ওই তান্ত্রিকের নজরে পড়ে গেছেন। আপনাকে সাবধানে থাকতে হবে হুজুর। আমি এখন আসি। রাজু এই বলে চলে গেল, সাথে সাথে কোথায় যেন গায়েব হয়ে গেল। রাজু চলে যাওয়ার পর আমি চিন্তায় পড়ে যাই। আমি কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না। রাজুর সব কথা যেন আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমার কাছে মনে হচ্ছিল বিষয়টা খুব জটিল। তান্ত্রিকের নজরে পড়ে গেছে মানে ঘটনা কি? এই তান্ত্রিক কিসের তান্ত্রিক আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে চিন্তিত দেখে ওমর আমাকে বলল, মোতালেব তোমার কি হয়েছে আমাকে বলো তো। তুমি কার সাথে কথা বলছো, কি নিয়ে কথা বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আমাকে সবকিছু খুলে বলো। তারপর আমি ওমরকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বললাম। আমার সকল কথা শোনার পর ওমর আমাকে বলল, মোতালেব আমার কাছে মনে হচ্ছে বিষয়টা খুবই জটিল আর অনেকটাই রহস্যজনক। মোতালেব তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। আমার মনে হচ্ছে এই বিষয়টার রহস্য বের করতে আমার কিছুটা সময় লাগবে, কারণ এই প্রথমবার আমি কারো উপস্থিতি অনুভব করতে পারিনি। তাই এই বিষয়ের রহস্য বের করতেই হবে এবং তা করতে কিছুটা সময় লাগবে। আমি এখন চলে যাচ্ছি, আমি দেখছি কি করা যায়, কিন্তু মোতালেব তুমি সাবধানে থেকো, কারণ তোমাকে রাজু বলে গেছে তুমি কোনো তান্ত্রিকের নজরে পড়ে গেছো। আমি যতক্ষণ পর্যন্ত এই পুরো বিষয়টা তান্ত্রিকের ব্যাপারে কিছু জানতে না পারছি ততক্ষণ তুমি সাবধানে থেকো। বলা যায় না রাজু কোন তান্ত্রিকের কথা বলেছে, আর সেই তান্ত্রিক কতটা শক্তিশালী, সেই তান্ত্রিক কখন তোমার ক্ষতি করে বসে তা তো বলা যায় না। আমি এখন আসি। এই বলে ওমর বেলাল সিদ্দিক সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর আমিও সেই গ্রামে যাই এবং যে ঘরে একটা আশ্রয় নিয়েছে সেই ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সেই ঘরের কাছে গিয়ে দেখি গ্রামে পুরো মানুষ আমার সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তাদের দেখে আমি তাদের কাছে চলে যাই এবং তাদের পেছন থেকে গিয়ে বললাম, কি ব্যাপার আপনারা সবাই এই ঘরের সামনে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? পেছন থেকে আমার কথা শুনে সবাই পেছনে তাকালো। তাদের দেখে আমি অনেকটাই খুশি মনে হচ্ছিল। তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন আজ অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছে। তখন তাদের মধ্যে থেকে একজন আমাকে বলল, হুজুর সত্যি আপনি আমাদের আগে বড় বিপদ থেকে উদ্ধার করলেন। আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না হুজুর। আমরা অনেক বড় বিপদ থেকে মুক্তি পেলাম। আজ আপনার জন্য বিপদটা কেটে গেছে। তখন আমি তাদেরকে বললাম, সব তো বুঝলাম, কিন্তু
আপনাদের সে বিপদ কেটে গেছে সেটা আপনারা কি বুঝলেন, আর কি করে বা বুঝলেন বলুন তো? তখন সেই লোকটা আমাকে বলল, হুজুর, এই প্রথমবার বুধবার রাতে আমরা আমাদের সজ্ঞানে আছি, আর আমরা অনুভব করছি আমাদের ভেতরে যে খারাপ শক্তিটা ছিল সেটা বেরিয়ে গেছে, আর আমরা ওই শয়তানের ভয়াবহ মৃত্যুর চিৎকার শুনেছি, আর আমরা বুঝতে পেরেছি এটা আপনারই কাজ। আপনি সেই শয়তানকে আজ ওর পাপের শাস্তি দিয়েছেন। তখন আমি বললাম, আমি শাস্তি দেওয়ার কেউ নই, বরং আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাদের সাহায্য করবার জন্য, বুঝতে পেরেছেন? আজ আল্লাহর রহমতে আমি শয়তানের কাহিনীটা শেষ করতে পেরেছি, কিন্তু আমার মনে হচ্ছে এখনো বিপদ পুরোপুরি কাটেনি, এখানে আরো রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, আমাকে বলুন তো, রাজুকে আমি নিশ্চিত রাজু আপনাদের গ্রামে থাকতো, দয়া করে আমার কাছে কিছুই লুকাবেন না, আমাকে সত্যি করে বলুন তো কে? আমার মুখে রাজুর নাম শুনে সবাই তাদের মাথা নিচু করে ফেলে, আর আমাকে কেউ কিছু বলতে চায় না। আমি অনেক চেষ্টা করি রাজুর ব্যাপারে জানার জন্য, কিন্তু ওই গ্রামের লোকরা আমাকে কিছুই জানায়নি। তারা শুধু আমাকে এটা বলেছিল যে তারা রাজুর ব্যাপারে অনেক কিছু আমাকে বলতে পারবে না, কারণ তারা অতীত যে অন্যায় বা অবিচার করেছে সেটা তারা কাউকে বলতে পারবে না। শত চেষ্টা করার পরেও যখন রাজুর ব্যাপারে কিছু জানতে পারছিলাম না, তখন সব গ্রামের লোককে তাদের নিজ নিজ ঘরে যেতে বলে আমিও আমার ঘরে চলে আসি। ঘরে এসে বিছানায় শুয়ে আমি চিন্তা করতে থাকি সকল বিষয় নিয়ে। আমার ঘুম যেন কিছুতে আসছিল না, শুধু একটাই কথায় মাথায় করছিল, কে এই রাজু, আর ও কোন তান্ত্রিকের কথা বলে গেল আমাকে। এই শুধু একটাই চিন্তা মাথায় ঘুরছিল, কে এই রাজু, কেনই বা তান্ত্রিকের কথা বলে গেল। এই কথাগুলো বারবার মাথায় ঘুরছিল। এমন চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিলাম বুঝতেই পারিনি। আমি যখন ঘুমিয়েছিলাম তখন হঠাৎ কোনো এক শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমি সেই শব্দটা যেন সন্ধান করতে থাকি, যে শব্দে আমার ঘুম ভেঙেছে। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ঘরের এক কোণায় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটাকে দেখে মোটেও সুবিধার মনে হচ্ছিল না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সেটা কোনো খারাপ অপশক্তি হবে। আমি বিপদটা টের পেয়ে সূরা পড়ে আমার শরীরটা বন্ধ করে নিলাম, এবং আমি লক্ষ্য করি আমার মুখ থেকে কোনো সূরা বের হচ্ছে না, আর আমি কোনো সূরাও মনে করতে পারছিলাম না। আমি যেন সকল সূরা ভুলে গিয়েছিলাম। আমি তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি তখন লক্ষ্য করলাম সেই কালো ছায়াটা ধীরে ধীরে আমার সামনে আসছে। এটা দেখে আমি যেন পেছনের দিকে সরে আসতে নিব, তখন লক্ষ্য করলাম আমার শরীরটা নাড়াতে পারছি না। আমার পুরো শরীর যেন পাথর হয়ে গেছিল। আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। নিরুপায়ের মতো এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তখন সে ছায়াটা ধীরে ধীরে একদম আমার কাছে চলে আসে। সেই ছায়াটা আমার কাছে এসে আমার গলা শক্ত করে চেপে ধরলো এবং আমাকে শূন্যে ভাসিয়ে তোলে। আমি তখন ব্যথায় যেন ছটফট করছিলাম। সে ছায়াটা তখন জোরে জোরে হাসতে লাগলো। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চারপাশে ঝাপসা দেখা শুরু করলাম। চোখগুলো বন্ধ হতে থাকলো। তখন আমার মনে হচ্ছিল এই বুঝি আমার মৃত্যু চলে এসেছে। আমার শ্বাস যখন একেবারে বন্ধ হয়ে আসছিল, ঠিক সেই সময় আমি আবারও সেই আওয়াজ শুনি। সে আওয়াজটা শুনে আমার ঘুমটা ভেঙে গেল। সে আওয়াজটা শোনার সাথে সাথে আমার চোখ দুটো বন্ধ হয়ে যায়। আর আমি যখন আমার চোখ খুলি তখন আমি লক্ষ্য করি আমি আমার বিছানায় শোয়া। আমার পুরো শরীর তখন ঘামে ভিজে গিয়েছিল। আমি চিন্তা করতে থাকি কি হয়েছিল এতক্ষণ আমার সাথে। আমি স্বপ্ন দেখেছিলাম, এটা বিশ্বাসই হচ্ছিল না, কারণ সবকিছু আমার কাছে একদম বাস্তবের মতো লাগছিল। আমি যখন এসব সকল চিন্তা করছিলাম সেই সময় আমার দরজায় কে যেন কড়া নাড়লো। তখন আমি সব চিন্তা বাদ দিয়ে স্বাভাবিক হয়ে দরজাটা খুলে ফেলি। দরজাটা খুলে আমি দেখতে পাই আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে রুস্তম। আমি দরজা খোলার সাথে সাথে রুস্তম আমাকে বলল, ভাইজান, আমার সাথে একটু আসুন, বাইরে আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি বললাম, কি কথা ভাই, এখানে বলুন না। তখন রুস্তম বলল, না ভাই, একটু আসুন, বাইরে আসুন। তখন আমি রুস্তমের সাথে বাইরে চলে যাই। বাইরে যাওয়ার পর রুস্তম আমাকে বলল, ভাইজান, আপনি আমার সাথে আসুন। তখন বললাম, কোথায় যাও ভাই, কি সমস্যা বলুন তো? তখন রুস্তম বলল, ভাই, আপনি রাজুর ব্যাপারে জানতে চেয়েছিলেন না? আসুন, আপনাকে রাজুর ব্যাপারে কিছু কথা বলবো, আমার সাথে আসুন। রাজুর কথা শুনে আমি আর কোনো প্রশ্ন না করে রুস্তমের পিছু পিছু হাঁটতে থাকি। কিছুক্ষণ হাঁটার পর আমি একটা অবাক করার বিষয় লক্ষ্য করলাম।
আমি লক্ষ্য করলাম আমি যতই রুস্তমের কাছে যাওয়ার চেষ্টা করছি রুস্তম যেন ততই দূরে দূরে যাচ্ছে, মানে তাকে কাছে যেতে পারছিলাম না। আমি কোনোভাবেই তার কাছে যেতে পারছিলাম না। এমন করে কিছুক্ষণ হাঁটার পর রুস্তম একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো। রুস্তম দাঁড়াতে দেখে আমি রুস্তমকে বললাম, কি ভাই রুস্তম, আমাকে বললে রাজুর ব্যাপারে কিছু জানাবে, কিন্তু তুমি তো আমাকে কিছু জানাচ্ছ না, বরং কোথায় নিয়ে যাচ্ছ বুঝতেও পারছি না। আচ্ছা বলো তো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন রুস্তম অনেকটা ভয়ঙ্কর আর ভারী কণ্ঠে আমাকে বলল, আমি তোকে তোর মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছি। রুস্তমের মুখে এমন বিভৎস কণ্ঠ সুরে আমি রুস্তমকে বলি, ভাই রুস্তম কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আর তোমার কণ্ঠ এমন ভারী হয়ে গেছে কেন? তখন রুস্তম আমাকে বলল, বোকা হুজুর, তোর মতো এত বোকা একটা মানুষের কাছে কি করে বিশেষ ক্ষমতা এটা আমি বুঝতে পারছি না। আর তোর মতো বোকা একটা মানুষ এত বেশি শক্তিশালী জিন কিভাবে বেড়েছিস? তুই এত বোকা আর তুই এখনো চিনতে পারিসনি আমি কে, আমি তোর মৃত্যু, বুঝলি? রুস্তমের এই কথা শুনে আমি তার দিকে তাকিয়ে রুস্তম দেখে রীতিমতো ভয় হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার ভয়ঙ্কর একটা মানুষ হঠাৎ করে আমার সামনে দাঁড়িয়েছিল। তার চোখগুলো যেন একদম লাল হয়ে আছে, মাংস যেন খুবলে খুবলে বলছিল, বড় বড় জড়ধারী চুল, তান্ত্রিককে দেখতে দেখতে যেমন মনে হয় না অনেকটা সেরকম লাগছিল। বিভৎস চেহারা, সে ভয়ঙ্কর আবহটা তখন শূন্যে ভাসতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে আর আমাকে বলল, মুত্তালিব, অনেক বছর অপেক্ষা করার পর আমি তোর সন্ধান পেয়েছি। তোকে আমার খুব প্রয়োজন, তুই পারবি আমার উদ্দেশ্য সফল করতে। খুব শীঘ্রই তোর জীবন আমি নিয়ে নেব, শুধু সময়ের অপেক্ষা। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রে। সে ভয়াবহ অবরটা এই কথা বলে জোরে জোরে হাসতে থাকে। সেই অবরটা হাসির আওয়াজটা এতটাই ভয়াবহ ছিল আর বিশাল ছিল যে আমি সহ্য করতে পারছিলাম না। এত ভয়াবহ আর বিশাল হাসি সহ্য করতে না পেরে আমি দুই কানে হাত দিয়ে আমার চোখ বন্ধ করে ফেলি। এমন করে কতক্ষণ আমি চোখ বন্ধ করেছিলাম আমি জানি না। হঠাৎ করে আমার কানে আসলো ফজরের আজানের শব্দ। আজানের শব্দ শুনে আমি চোখ খুলে দেখি। চোখ খোলার পর অনেকটা অবাক হয়ে যায়। চোখ খোলার পর আমি লক্ষ্য করলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার সাথে কি হচ্ছিল আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম, কোনটা স্বপ্ন দেখছি কোনটা বাস্তব কিছু বুঝতে পারছিলাম না। এখন আমি যে শুয়ে আছি এটাও কি স্বপ্ন নাকি বাস্তব সেটাও বুঝতে পারছিলাম না। আমি কি করবো সেটাও ধরতে পারছিলাম না। অদ্ভুত। তারপর আমি আল্লাহর নাম নিয়ে সূরা পড়ে পুরো শরীরটা যেন বন্ধ করে বাইরে চলে যাই। বাইরে গিয়ে অজু করে আমি আবারও ঘরে আসি। ফজরের নামাজ আদায় করি, তখনও সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল আমার কাছে। নামাজ শেষ করে আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত শেষে আমি ঘরের বাইরে চলে যাই এবং ঘরের বাইরে গিয়ে দেখি সকালের আলো ফুটে উঠেছে, গ্রামের মানুষের চলাফেরা হচ্ছে। তখন বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর আমি বেরিয়ে যাই রাজুর সন্ধানে, কারণ আমাকে জানতে হবে এই রাজুটা কে আর গ্রামের মানুষ রাজুর ব্যাপারে কেন আমাকে কিছু বলতে চাইছে না। তারপর আমি গ্রামের সকলের বাড়ি বাড়ি গিয়ে এক এক করে রাজুর ব্যাপারে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ আমাকে রাজুর ব্যাপারে সঠিক কিছু জানাতে চাচ্ছিল না। তখন কোনোভাবে আমি রাজুর কোনো তথ্য পাচ্ছিলাম না। চিন্তা করলাম গ্রামের মানুষের অতীত দেখব, কারণ আমার বিশ্বাস অতীতে ওরা এমন কিছু করেছে যেটার কারণে আমাকে রাজুর ব্যাপারে জানাতে অনুরোধ করছি। আমি সিদ্ধান্ত নিয়ে নেই যে আমি গ্রামের মানুষের অতীত দেখব। তারপর কিছুক্ষণ হাঁটতে থাকি, গ্রামের শেষ প্রান্তে চলে আসি। আমি গ্রামের শেষ প্রান্তে আসার পর আমি ছোট্ট একটা ঘর লক্ষ্য করলাম, আর আমি এই লক্ষ্য করলাম যে সেই ঘরের বাইরে একটা বৃদ্ধ লোক মাটিতে বসে আছে। সেই লোকটাকে দেখে আমি চিন্তা করি যে লোকটার অতীত দেখতে ভালো হবে, কারণ লোকটা অনেকটাই বৃদ্ধ আর ওনার অতীতে কোনো না কোনো অংশ জুড়ে অবশ্যই রাজত্ব আছে, আরও সন্ধান পাওয়া যাবে। তাই আমি সেই লোকটার কাছে যাই। সেই বৃদ্ধ লোকের কাছে গিয়ে আমি প্রথমেই সেই বৃদ্ধ লোকটাকে বললাম, আচ্ছা চাচা, আপনি কি রাজুর ব্যাপারে কিছু জানেন? আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ আমাকে রাজুর কোনো তথ্য দিতে পারছে না। আমার মুখে রাজুর নাম শুনে সে বৃদ্ধ লোকটি হাও মাও করে কেঁদে উঠে। সে বৃদ্ধ লোকের কান্না দেখে আমি বেশ অবাক হয়ে যাই। তখন সে বৃদ্ধ লোকটাকে বললাম, আচ্ছা চাচা, আপনি কান্না করছেন কেন? আমি তো আপনাকে কান্না করার মতো কোনো কথা বলিনি। তখন সে বৃদ্ধ লোকটি বলল, বাবা, তোর রাজুর কথা কেন জিজ্ঞেস করতেছ?
আর এত বছর পর তুমি রাজুর কথা জেনে কি করবে? সে লোকটির কথা শুনে সে বৃদ্ধ লোককে বললাম, চাচা, আমার রাজুর ব্যাপারে জানা খুবই দরকার, কারণ আপনাদের গ্রামে যে বিপদটা এসেছে না, সেই বিপদ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। আর এই বিপদ পুরোপুরি শেষ করার জন্য আমাকে রাজুর ব্যাপারে জানতে হবে। আমার কথা শুনে সেই বৃদ্ধ লোকটা বলল, এই গ্রামের উপরে বিপদ এসেছে গ্রামের মানুষের জন্য, ওদের সাথে এমনটাই হওয়ার ছিল। এই গ্রামের বিপদ তোমাকে ভালো করতে হবে না, চলে যাও। তুমি ওদের কোনো সাহায্য করো না, ওরা সবাই ভাবি ওরা আমার নিষ্পাপ বাচ্চাটা রে শয়তানের হাতে তুলে দিয়েছে। সে বৃদ্ধ লোকের কথা শুনে আমি যেন হতভম্ব হয়ে যাই। আর তাকে বললাম, চাচা, আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি দয়া করে আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন না। প্রথমে সেই লোকটা আমাকে কিছুই বলতে চায়নি, কিন্তু অনেক আকুতি বিরতি করার পর সেই বৃদ্ধ লোকটি বলতে রাজি হয়ে যায়, আমাকে সব কিছু জানাতে। তখন সেই বৃদ্ধ লোকটা বলতে শুরু করলো, শোনো বাবা, ঘটনা আসতে প্রায় 22 বছর আগের ঘটনা। তখন আমার বয়স তোমার মতোই ছিল। আমার মা আমার একটা ছেলে ছিল। সে ছেলেটা কি ছিল জানো? তুমি যে রাজু কথা বলছো না, সে রাজু ছিল আমার ছেলে। আমি আমার ছেলেকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করছিলাম। আমার ছেলের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ কিছু ক্ষমতা দিয়েছিল। আমার ছেলে যে কারো রোগের চিকিৎসা বলে দিতে পারতো, জটিল বা কঠিন হোক, কোনো সমস্যা নেই, সে চিকিৎসা করে দিতে পারতো। আমার ছেলে এই গ্রামের মানুষের অনেক উপকার করতে, কিন্তু এই গ্রামের মানুষ তার প্রতিদান স্বরূপ আমার ছেলেকে মৃত্যু দান করেছে। মৃত্যু। একদিন আমাদের গ্রামের এক ভয়ঙ্কর শয়তানের নজর পড়ে। সেই শয়তান আমাদের পুরো গ্রামকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আমাদের সুন্দর গ্রামটাকে সেই শয়তানটাই শ্মশানে পরিণত করেছে। প্রতিদিন কারো না কারো মানুষকে শয়তানটা মেরে ফেলতো, কিন্তু সেই শয়তান আমার ছেলের কোনো ক্ষতি করতে পারতো না। কেন কোনো ক্ষতি করতে পারতো না সেটা আমার জানা ছিল না। একদিন সেই শয়তানটা আমাদের সকলের সামনে হাজির হলো। সেই শয়তানের ডাক দেখতে অনেকটা তান্ত্রিকের মতো ছিল, কিন্তু তাকে কোনো মানুষ মনে হচ্ছিল না। সেই তান্ত্রিকের মতো শয়তানকে আমরা অনেক আকুতি মিনতি করি আমাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য। আমাদের কথা শুনে সেই শয়তান অবটা তখন আমাদের একটা শর্ত দেয়। শর্তটা ছিল, সেই শয়তান আমাদের গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু তার বিনিময়ে রাজুর মাথার চুল ফেলে তাকে গ্রামের বাইরে রেখে আসতে হবে। আর সে তখন আমার ছেলেকে নিয়ে গ্রামে ছেড়ে চলে যাবে। সেই শয়তান এই কথা শোনার পর আমি ছাড়া গ্রামের সবাই রাজি হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি তাদের বাধা দেওয়ার, কিন্তু ওরা আমার কথা শুনে নাই। আমার নিষ্পাপ ছেলেটাকে ওরা সবাই মিলে তার মাথার চুল ফেলে আমাদের গ্রামের বাইরে রেখে আসে। আর তারপর থেকে আমার বাচ্চা ছেলেটাকে আমি আর দেখতে পাইনি। ওরা ওদের নিজেদের জীবন বাঁচাতে আমার বাচ্চা ছেলেটার জীবন নিয়ে নিয়েছে। বাবা, ওদের কোনো সাহায্য করো না বাবা, ওদেরকে মরতে দাও এখানে। সে বৃদ্ধ লোকের কথা শুনে আমার চোখ দিয়ে যেন পানি থামছিল না। মনে মনে এই গ্রামের উপরে অনেকটা রাগ হতে শুরু করলো। মানুষ কি করে নিজের জীবন বাঁচাতে আরেকজনের জীবন বলে দিল? গায়ের লোম দাঁড়িয়ে গেল ব্যাপারটা ভাবতে, কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করে তখন আমি সে বৃদ্ধ লোকটাকে বললাম, দেখুন, আমি মানছি এই গ্রামের লোকেরা যা করেছে সেটা অন্যায়, কিন্তু তাই বলে আমরাও এই গ্রামের লোকদের সাহায্য না করে তাদেরকে মরতে দিব, এটা তো ঠিক নয়। কারণ ওদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ কি? আর সব মানুষদের খারাপ নয়, তাই না? আর আপনি মনে রাখবেন, আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিদের অনেক পছন্দ করেন। আপনি যদি এই গ্রামের মানুষের ভুলের জন্য তাদের ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ খুশি হবে। তাই বলছি, আপনি এই গ্রামের মানুষদের ক্ষমা করে দিন। এমন করে বৃদ্ধ লোককে আমি অনেক কিছু বোঝালাম। একটা সময় বৃদ্ধ লোকটি বসে যায়। তখন সে বৃদ্ধ লোকটা বলল, বাবা, তুমি অনেক ভালো মানুষ, তোমার মতো মানুষ হয় না। তুমি আমার মতো এত বছরের রাত কিছু মুহূর্ত শেষ করে দিলে। তুমি বলো, আমি কি করে তোমার সাহায্য করতে পারি? গ্রামকে বাঁচাতে আমার যা যা সাহায্য করার দরকার, আমি সব ধরনের সাহায্য তোমায় করবো। তখন আমি বললাম, চাচা, আপনার সাহায্য যখন লাগবে আমি ঠিক তখনই আপনাকে জানাবো। আজকের মতো আমি আসি, আবার আপনার সাথে আমার দেখা হবে। তারপর সারাদিন সেই গ্রামে ঘোরাঘুরি করার পর আমি ঘরে চলে আসি। ঘরে এসে আমি বিলাল আর সিদ্দিককে ডাকলাম। আমার ডাকের সাথে সাথে চলে আসে।
বেলাল আসার পর আমি তাকে সকল ঘটনা খুলে বলি। তখন বেলাল আর সিদ্দিক আমাকে বলল, মোত্তালেব, এই ঘটনাটা যতই ভেতরে ঢুকছি ততই রহস্য আর রহস্য। আমি তো এটাই বুঝতে পারছি না যে অমর জিনের মতো এত শক্তিশালী জিন এই ব্যাপারে রহস্য উত্থান করতে পারছে না, আর তোমার সাথে রাতের বেলা যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমরা বুঝতে পারছি না। কে তান্ত্রিক আর কেনই বা তোমার পিছনে লেগেছে? আমাদের মাঝে এমন কিছু কথা চলছিল, ঠিক তখনই আমার পেছন থেকে রাজুর কণ্ঠস্বর শুনতে পাই। রাজুর কণ্ঠে আমি পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি রাজু আমার পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আমাকে পিছনে তাকালে দেখে বেলাল আমাকে বলল, কি হয়েছে মোতালেব, তুমি পেছনে তাকিয়ে আছো কেন? তো বেলালকে বললাম, রাজু এসেছে। রাজু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তখন বেলাল বলল, মোতালেব, আমরা তো রাজুকে দেখতে পাচ্ছি না, তাকে অনুভব করতে পারছি না। তুমি রাজুকে জিজ্ঞেস করো কেন আমরা তাকে দেখতে পাচ্ছি না। তখন বেলালের কথা মতো আমি রাজুকে জিজ্ঞেস করলাম, রাজু বাবা, তোমাকে সত্যিটা বলতেই হবে। তুমি বলো, কেন তোমাকে আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না? আর তুমি কোন তান্ত্রিকের কথা বলছিলে আমাকে? তখন রাজু আমাকে বলল, হুজুর, আজ আমি আপনার সকল প্রশ্নের উত্তর দিতে এখানে এসেছি। হুজুর, আসলে আপনি আমাকে রাজু মনে করেছেন, কিন্তু আমি রাজু নই। আমি এক বিশেষ প্রজাতির জিন। আমাদের এই প্রজাতির ব্যাপারে কেউই জানে না এবং আমাদের প্রজাতির নামও জানে না। আল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের মধ্যে এক বিশেষ ক্ষমতা দিয়েছে। আমাদের জাতির জিন ছাড়া, কিছু বিশেষ মানুষ ছাড়া আমাদেরকে কেউ দেখতে পারবে না, আমাদের উপস্থিতি কেউ অনুভবও করতে পারবে না। আর এই ক্ষমতার ব্যাপারে কেউ জানেও না। আল্লাহ তাআলা আমাদের মতো আরো কত অদ্ভুত কিছু সৃষ্টি করেছে, সেটা মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাজুর মুখে কথা শোনার পর আমি বেশ হতভম্ব হয়ে যায়। আর রাজুকে বললাম, কি বলছো তুমি সব? বাবা, তুমি রাজু না, মানে জিন, তাহলে তুমি আমাকে তোমার নাম রাজু কেন বলছো? তখন রাজু বলল, হুজুর, রাজু ছিল আমার অনেক ভালো একজন বন্ধু মানুষ। রাজুকে আমার অনেক ভালো লাগতো, তাই রাজুকে আমি আমার বন্ধু বানিয়েছিলাম। আর আমার রাজ্যের বিশেষ ফল আছে, যে ফল কোনো মানুষ খেলে আমাদের সে মানুষ দেখতে পারবে। আর আমি রাজুকে কোনো একভাবে সে ফলটা খাইয়েছিলাম। তখন থেকে রাজুর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। আর তখন থেকে রাজুর সাথে আমি সব সময় থাকতাম। আর আমি যে রাজুকে আমাদের রাজ্যের ফল খাইয়েছি সেটাও খেতে কেউ জানতো না। সবাই জানতো রাজু বিশেষ মানুষ যে আমাকে দেখতে পায়। তাই আমাদের রাজ্যের জিনেরা রাজুর সাথে আমি থাকার কোনো আপত্তি করেনি। কিন্তু আমাদের এই জিন রাজ্যের ব্যাপারে হঠাৎ এক ভয়ঙ্কর তান্ত্রিক কোনোভাবে জেনে যায়, আর সে আমাকে রাজ্যের ফল কোনোভাবে খেয়ে ফেলে। আর আমাদের রাজ্যে সে বিশেষ ফল খাওয়ার ফলে সে তান্ত্রিক আমাদের সকল জিনদের দেখতে পায়। আর তখন সে তান্ত্রিক আমাদের রাজ্যের সকল জিনদের বন্দি করে ফেলে। আর আমাদের রাজ্যে বিশেষ বিশেষ নদী আছে, যে নদীর ভেতরে মহাশক্তিশালী লাঠি লাগে। এই লাঠি যার কাছে আছে সে সকল জিনদের উপরে রাজত্ব করতে পারবে। এই লাঠিটা আমাদের রাজ্যে সুরক্ষিতভাবে রাখা আছে। সেই তান্ত্রিক সেই লাঠিটা হাসিল করতে চায়, আর তার কারণে সে আমাদের জিনদেরকে বন্দী করে রেখেছে। কিন্তু সেই লাঠিটা স্পর্শ করার ক্ষমতা শুধু কিছু মানুষের আছে, বিশেষ মানুষ। কারণ সেই লাঠির আশেপাশে এত ভয়াবহ সুরক্ষা কবচ রাখা হয়েছে যে সুরক্ষা কবচ যদি কেউ ভেদ করে সেই লাঠিটা স্পর্শ করতে চায় তাহলে সেখানেই সে মারা যাবে। সেই সুরক্ষা কবচ ভেদ করে সেই লাঠিটা শুধু বিশেষ মানুষই আসতে পারবে। সে বিশেষ মানুষগুলো হলো যে মানুষগুলো আমাদের রাজ্যের ফল না খেয়ে আমাদের দেখতে পারে তারা, কারণ আল্লাহ তাদেরকে বিশেষ ক্ষমতা দিয়েছে। আর সেই তান্ত্রিক সেই বিশেষ মানুষের সন্ধানে ছিল। আর সেই তান্ত্রিক যখন জানতে পারে রাজু আমাকে দেখতে পায়, তখন সেই তান্ত্রিক রাজুর পিছনে লেগে যায়। কিন্তু রাজুর মাঝেও বিশেষ কিছু ক্ষমতা ছিল, তাই সে তান্ত্রিক শত চেষ্টা করেও রাজুকে সেই গ্রামে বের করতে পারে। তান্ত্রিক অনেক চেষ্টা করার পর একদিন রাজু দুর্বলতা খুঁজে পায়। রাজু সকল ক্ষমতা ছিল রাজুর চুলের ভেতরে। তান্ত্রিক জানতে পারে রাজু চুল কেটে যদি রাজুকে গ্রামের বাইরে আনা যায় তাহলে রাজুকে তার সাথে করে নিয়ে যেতে পারবে। তাই সে তান্ত্রিক গ্রামের মানুষদের নিয়ে রাজুর চুল কাটিয়ে গ্রামের বাইরে রেখে আসে। রাজু গ্রামের বাইরে আসার পর সেই তান্ত্রিক রাজুকে আমাদের রাজ্যের সেই নদীতে নিয়ে যায় এবং রাজুকে নিয়ে সেই লাঠি উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু রাজু তো আমাদের রাজ্যের ফল খাওয়ার জন্য আমাদের দেখতে পেরেছে, ওর আমাদের দেখার এ সকল ক্ষমতা ছিল না। তাই রাজু সেই লাঠি
লাঠি স্পর্শ করার সাথে সাথে জ্বলে পুড়ে মারা যায়। আর এই সকল কিছুর জন্য আমি দায়ী ছিলাম। আমি যদি রাজুকে সেই ফল না খাওয়াতাম তাহলে হয়তো বা রাজু জীবিত থাকতো। আর সেদিনের পর থেকে সে তান্ত্রিক আমাদের রাজ্যের সকল জিনদেরকে বন্দি করে রেখেছে, শুধু আমাকে ছাড়া। কারণ সেই তান্ত্রিক আমার দ্বারা সে বিশেষ মানুষকে খুঁজে পেতে চায়। আর আপনি ওই দিন রাতে আমাকে দেখতে পেলেন, তখন আমি অনেক অবাক হয়ে যাই। আর তখন আমি বুঝে যাই এই বিশেষ লোকটা আপনি। তাই আমি আপনার কাছ থেকে বারবার পালিয়ে এসেছি। কিন্তু আপনি আমার চোখে এই গ্রামের ভয়াবহ দৃশ্য দেখেছেন। আসলে এই তান্ত্রিক এই গ্রামের মানুষকে এক বিশেষ যজ্ঞের জন্য রেখেছে। তান্ত্রিক যখন লাঠিটা উদ্ধার করবে তখন সর্বপ্রথম এই গ্রামের মানুষদেরকে মেরে ফেলবে। আর তাই তান্ত্রিক তার সব থেকে ভয়াবহ জিনকে এই গ্রামে রেখেছিল। আর আপনি যখন তাদের সবচেয়ে ভয়াবহ জিনকে মেরে ফেলেছেন তখন সে তান্ত্রিক আপনার ব্যাপারে জেনে যায়। আমি চাইনি তান্ত্রিক কোনোভাবেই আপনার ব্যাপারটা জানুক, তাই আমি বারবার আপনাকে নানান ইশারা দিয়ে মানা করেছি এই গ্রামে আসতে, কাজ করতে না করতে, কিন্তু আপনি আমার কথা শুনেননি। আর এখন তান্ত্রিক আপনার ব্যাপারে জানছে। এখন তান্ত্রিক আপনার দ্বারা সেই লাঠিটা উদ্ধার করার চেষ্টা করবে। আর তান্ত্রিক যদি সেই লাঠিটা একবার পেয়ে যায় তাহলে সেই তান্ত্রিক জিন জাতির উপরে রাজত্ব করবে। এই সকল কথা বলে রাজু থেমে যায়। রাজু এসব কথা বলে শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। দুনিয়াতে আল্লাহ এমন কিছু রেখেছে, সত্যি আল্লাহর সৃষ্টি খুবই অদ্ভুত। তখন আমি রাজুকে বললাম, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু সে তান্ত্রিক নাম কি তুমি কি জানো? সে তান্ত্রিকের নামটা কিন্তু জানা খুব দরকার, কারণ সে তান্ত্রিক এতটা ভয়াবহ আর শক্তিশালী, আবার সব থেকে শক্তিশালী জিনও তার সন্ধান পাচ্ছে না। হয়তো তার নাম জানলে সে তান্ত্রিক সন্ধান পাওয়া যাবে, সহজ হয়ে যাবে। তখন রাজু আমাকে বলল, সেই তান্ত্রিকের নাম বর্জনাথ তান্ত্রিক। আচ্ছা হুজুর, আমি এখন যাই। আমি এখানে বেশিক্ষণ থাকলে সে তান্ত্রিক জেনে যাবে আর আমাকে বন্দি করে ফেলবে। আমি অনেক কষ্টের মাধ্যমে এখানে সেই তান্ত্রিকের হাত থেকে বেঁচে পালাচ্ছি, জানি না আর কতদিন পালাতে পারবো। আচ্ছা হুজুর, আমি এখন যাই। এই কথাগুলো বলে রাজু গায়েব হয়ে যায়। রাজু চলে যাওয়ার পর আমি বেলাল আর সিদ্দিককে সকল ঘটনা খুলে বলি। আমার সকল ঘটনা শোনার পর বেলাল আর সিদ্দিক আমাকে বলল, তালেব, আমাদের দেরি করা ঠিক হবে না, এখনই পুরো বিষয়টা ওমরকে জানানো দরকার। তুমি তাড়াতাড়ি ওমরকে বিষয়টা জানানোর ব্যবস্থা করো। বেলাল আর সিদ্দিকের কথা মতো আমি ওমরের দেয়া সে কবুতর বের করে এবং সূরা পড়ে 3 বার ফু দিয়ে ওমরকে স্মরণ করলাম। কিছুক্ষণ পর কবুতরের ভেতর থেকে ওমর তার সুমধুর কণ্ঠে আমাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম মোতালেব। মোতালেব, আমি অনেক দুঃখিত, আমি এখনো সেই তান্ত্রিকের কোনো সন্ধান পাইনি। আমি যদি সেই তান্ত্রিকের নামটা জানতে পারতাম তাহলে হয়তো বা তার পুরো খবরটা আমি বের করে ফেলতে পারতাম। তোমার এই কথা শোনার পর আমি ওমরকে বললাম, ওমর চিন্তা করবেন না, আমি সেই তান্ত্রিকের নামটা জেনে ফেলেছি। আমার কথা শুনে ওমর অবাক কণ্ঠে আমাকে বলল, কি বলছো মোতালেব, তুমি সে তান্ত্রিকের নাম জেনে ফেলেছো? কিন্তু কি করে? তখন আমি ওমরকে সমস্ত ঘটনা খুলে বললাম। আমার সকল কথা শোনার পর ওমর আমাকে বলল, অনেক ধন্যবাদ সেই রাজরূপী জিনকে। আসলে আমিও আমার দাদু জিনের কাছে শুনেছিলাম এরকম জাতির জিনের ব্যাপারে, কিন্তু ব্যাপারটা আমি তেমন একটা মূল্যায়ন করিনি। সত্যি আল্লাহ মহান, আল্লাহ যে কত সৃষ্টি রেখেছেন আমাদের তা ধারণার বাইরে। ওমরের কথা শেষ হওয়ার পর আমি ওমরকে বললাম, ওমর আপনার দাদু আছে? তখন ওমর বলল, আমার দাদু থাকবে না কেন? তোমার যেমন পরিবার রয়েছে আমারও তেমন পরিবার রয়েছে। আমার না সকল জিনদের পরিবার রয়েছে, আর আমার দাদু আমার থেকে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। একদিন তোমাকে আমার দাদুর সাথে পরিচয় করাবো। এখন এই সকল কথা বাদ দাও, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি এখন সেই তান্ত্রিকের পুরো খবরটা নিয়ে আসছি। ওমর এই কথা বলার সাথে সাথে আমার থেকে কবুতরটা একদম শান্ত হয়ে যায়। তখন আমি বেলালকে বললাম, বেলাল শুনেছো ওমর কি বলেছে? হ্যাঁ, ওমর দাদু জিন নাকি ওই ওমর থেকে 100 গুণ বেশি শক্তিশালী। ওমর এত শক্তিশালী একটা জিন, সামনে হাজার হাজার জিন কিছুই করতে পারবে না, তার থেকেও নাকি শক্তিশালী জিন রয়েছে। এটা সত্যি বিশ্বাস করা খুব মুশকিল। তখন বেলাল আমাকে বলল, মোতালেব, আল্লাহ সৃষ্টি যে কতটা শক্তিশালী তা তোমার ধারণার বাইরে। এখন এসব বিষয় নিয়ে চিন্তা না করা ঠিক হবে। আমি সম্মতি জানালাম। এমন করে বেশ কিছুক্ষণ চলে গেল এবং কবুতরের ভেতর থেকে ওমর আমাদেরকে বলল,
বোতালেব, আমি সকল খবর পেয়েছি। আসলে বজ্রনাথ তান্ত্রিক অনেক ভয়াবহ এক তান্ত্রিক ও তন্ত্র সাধনায় মহা শক্তিশালী হয়ে গেছে। আর বজ্রনাথ তান্ত্রিক কোনো মানুষ নয়, ও ভয়াবহ এক প্রেতাত্মা। আজ থেকে 100 বছর আগে বজ্রনাথ তান্ত্রিক যখন মানুষ ছিল, তখন থেকে বজ্রনাথ তান্ত্রিক অনেক ভয়াবহ আর শক্তিশালী তান্ত্রিক হতে চেয়েছিল। বজ্রনাথ তান্ত্রিক মহাশক্তিশালী হওয়ার জন্য সে তার গুরু তান্ত্রিকের কাছ থেকে নিজ বলির শক্তি সম্বন্ধে জানে, এবং বজ্রনাথ তান্ত্রিক জানতে পারে যদি সে মহাশক্তিশালী হতে চায় আর চিরজীবন বেঁচে থাকতে চায়, তাহলে তাকে নিজ বলি দিতে হবে। আর সে যদি তন্ত্র সাধনায় মহাসাধক হয়ে থাকে, তাহলে নিজ বলি দেওয়ার পর আবারও প্রেতাত্মা হয়ে জীবিত হবে এবং মহাশক্তিশালী হয়ে উঠবে। আর তাই সে তার গুরু তান্ত্রিকের মাধ্যমে নিজ বলির যজ্ঞ শুরু করে। নিজ বলির যজ্ঞের মাধ্যমে সে নিজেকে বলি দিতে হবে তাদের কালীর কাছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সে যে তন্ত্র সাধনার মহাসাধক হয়ে থাকে, তাহলে সে প্রেতাত্মা হয়ে জীবিত হবে। আর সে কাজগুলো যেন মানুষ হয়ে করতে পারেনি, সে প্রেতাত্মা হয়ে করতে পারবে। তারপর সে নিজ বলি যজ্ঞ সম্পন্ন করলো এবং প্রেতাত্মা হয়ে জীবিত হয়। এতে করে তার শক্তি 1000 গুণ বেড়ে যায়। এখন সে আর জীবিত হওয়ার সাথে সাথে প্রথমেই গুরু তান্ত্রিককে মেরে ফেললো এবং সে 4 জিনদের নিয়ে এসেছে। কিন্তু বজ্রনাথ তান্ত্রিক চাইতো দুনিয়ার সকল জিন তার অধীনে থাকুক। তাই সে তার উপায় খুঁজতে থাকে, যে উপায়ের মাধ্যমে সকল জিনদেরকে তার অধীনে আনতে পারবে। একটা সময় সে লাঠি সম্বন্ধে জানতে পারে, আর এটাও জানতে পারে যে লাঠিটা সে রাজ্যে আছে, যে রাজ্যে কোনো জিন দেখতে পারে না, শুধু একটা বিশেষ মানুষ ছাড়া। তাই বজ্রনাথ তান্ত্রিক সেই জিনদের দেখার উপায় বের করলো এবং তান্ত্রিক জানতে পারে সেদিন রাজ্যে এক বিশেষ ফল রয়েছে, যে ফল খেলে সে জিনদেরকে দেখতে পারবে। তাই বজ্রনাথ তান্ত্রিক তার তন্ত্রের মাধ্যমে একটা জিনকে সে রাজ্যে পাঠিয়ে দিল এবং সেই রাজ্যের সকল ফল, বিশেষ ফলটা নিয়ে আসলো এবং সেটা সে খেয়ে ফেললো। এর ফলে বজ্রনাথ তান্ত্রিক সেই জিনদেরকে দেখতে পায় এবং তাদের সকলকে বন্দি করে ফেলে। আর এখন সেই বজ্রনাথ তান্ত্রিক সেই লাঠি উদ্ধার করতে চায়। এখন সে জেনে গেছে তোমার দ্বারা সেই লাঠি উদ্ধার করা সম্ভব। এখন সে তোমাকে সেই রাজ্যে যেভাবে হোক না কেন নিয়ে যাবে, তোমার দ্বারা সেই লাঠি উদ্ধার করাবে। ওমরের এই কথাগুলো শুনে আমি ওমরকে বললাম, ওমর, আমি মরতে রাজি আছি, আমি কোনোদিন সে লাঠি উদ্ধার করব না, কারণ সে লাঠি ওই তান্ত্রিকের হাতের কবলে পড়লে সর্বনাশ হয়ে যাবে। তখন ওমর আমাকে বলল, বোতালেব, আমাদের হাতে বেশি সময় নেই, ওই বজ্রনাথ তান্ত্রিক কিছু করার আগে আমাদের কিছু একটা করতে হবে। তখন আমি বললাম, ওমর, আপনি একটা উপায় বলে দিন, ওই বজ্রনাথ তান্ত্রিককে কিভাবে শেষ করব। তখন ওমর বলল, বেলাল আর সিদ্দিক কিছু একটা বললো, অন্য একটা ভাষায় বললো, যে ভাষাটা আমি বুঝতে পারিনি। বেলাল আর সিদ্দিক কিছু বলার পর ওমর জিন আমাকে বলল, বোতালেব, কাল তুমি প্রস্তুত থাকো, তোমাকে বেলাল আর সিদ্দিক একটা বট গাছের কাছে নিয়ে যাবে। তুমি সেই বট গাছের কাছে গিয়ে আমার দেয়া আতর থেকে কিছুটা তো সেখানে সেই বট গাছের উপরে ছিটিয়ে দেবে। তখন আমি বললাম, কিসের বট গাছ? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে পুরো বিষয়টা বলুন, বুঝে বলুন। তখন আমার বলল, মোতালেব, ওই বজ্রতান্ত্রিক সে বট গাছের আশেপাশ থাকে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। সে বজ্রতান্ত্রিক সে বট গাছের আশেপাশেই থাকে, তার সুরক্ষা কবচ নিয়ে থাকে। তুমি সেখানে গিয়ে বট গাছে আমার দেয়া আতর কিছুটা ছিটিয়ে দিলে তার সুরক্ষা কবচ নষ্ট হয়ে যাবে, সে দৃশ্যমান হবে। আর বজ্রতান্ত্রিক একবার দৃশ্যমান হলে আমাদের কাজ হয়ে যাবে, বাকি কাজ আমি দেখে নেব। এখন আমি আসি, আমি যেরকমটা বলছি তুমি তেমনটা করবে, বাকিটা আমি দেখে নেব। আমি কাল সময় মতো চলে আসবো। এটা বলে ওমর জিন চলে যায় এবং কবুতরটা শান্ত হয়ে যায়। তারপর বেলাল আর সিদ্দিক চলে যায়। তারপর আমি প্রস্তুত হয়ে কালকে লড়াইয়ের জন্য। আমি বুঝতে পারছিলাম বজ্রনাথ তান্ত্রিক কতটা ভয়ঙ্কর, ওর সাথে লড়াইটা ভয়াবহ হবে সেটাও আমি জানি। পরের দিন রাতের বেলা বেলাল আর সিদ্দিক আমার কাছে চলে আসলো। তারপর বেলাল আর সিদ্দিক আমাকে চোখ বন্ধ করতে বললো। তাদের কথা মতো আমি চোখ বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পর বেলাল সিদ্দিক আমাকে চোখ খুলতে বলে। চোখ খোলার পর আমি দেখতে পাই আমি একটা বট গাছের সামনে দাঁড়িয়ে আছি। তখন বেলাল আমাকে বলল, বোতালেব, তুমি দেরি করো না, তাড়াতাড়ি আতরটা ছিটিয়ে দাও ওই বট গাছে। আমিও বেশি দেরি না করে বোতলটা হাতে নিয়ে সেই বোতলটা বট গাছে ছিটিয়ে দিলাম। আর
বট গাছে ছিটিয়ে দিতে সে বট গাছের নিয়ে জ্বলে পুরো ছারখার হয়ে গেল। আর সেখানে পুরো জায়গাটা রীতিমতো পরিবর্তন হতে শুরু করলো। চারদিকের মাটি যেন কাঁপতে শুরু করলো, আশেপাশের গাছপালাগুলো যেন কালো হয়ে যায়, আর সেই জায়গাটা যেন অন্ধকারের ছায়ায় পরিণত হয়ে গেল। তখন আমি লক্ষ্য করলাম আমার থেকে কিছুটা দূরে আগুন জ্বালিয়ে এক তান্ত্রিক যজ্ঞ করছে। সেই তান্ত্রিক চোখ বন্ধ করে রেখেছিল। তাকে দেখতে অনেকটা ভয়াবহ লাগছিল, কি যে বিভৎস লাগছিল তা বলে বোঝানোর মতো নয়। মুখের মাংসের রীতিমতো খোসা খোসা পড়ছিল, হাতের ডোকগুলো বিশাল বড় বড় ছিল, মুখের ভেতর থেকে দাঁতগুলো যেন বেরিয়ে আসছিল। কি বিভৎস সে দৃশ্য! হঠাৎ সে তান্ত্রিক তার চোখ খুলে ফেলল। তার চোখ পুরোপুরি টকটকে লাল হয়েছিল। তার চোখ যেন আমাকে তাকাতে পারছিলাম না। সে তান্ত্রিক তার ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলল, ভূতালেব, অবশেষে তুই আমার কাছে নিচ থেকে চলে এসিস। আমাকে আর কষ্ট করতে হয়নি। তখন আমি তাকে বলে উঠলাম, শয়তান তান্ত্রিক, তোকে তোর মৃত্যুর দিকে নিয়ে এসেছি, বুঝতে পেরেছিস? আজ তোকে ধ্বংস করতে এখানে এসেছি, তোর সকল পাপের শাস্তি দিতে এসেছি। আমার এই কথা শুনে তান্ত্রিক জোরে জোরে হাসতে থাকে, বিভৎস এক হাসি, আর বলল, এই বললি তুই আমাকে মারবি, আমাকে ধ্বংস করবি? আজ তোকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না, তোকে আমার যে খুব প্রয়োজন। তার আমি বললাম, তুই আমাকে বন্দি করবি? আমার জীবন থাকতে আমি তোর কোনো সাহায্য করবো না। তখন সে তান্ত্রিক আমাকে বলল, তোকে তো এখন তাড়াতাড়ি মরলে চলবে না, তোকে আমার কাজ সম্পূর্ণ করতে হবে। আমার এত বছরের সাধনা বাসনা, এত বছরের সাধনা তুই সম্পূর্ণ করবি। এখন ভালোই আমার কথা বেড়ে নে, তা না হলে তোর পরিণাম অনেক ভয়াবহ হবে। তখন আমি বললাম, আজ দেখা যাবে কার পরিণাম ভয়াবহ হয়। তোর মৃত্যুদূত আসবে এখানে, তুই অপেক্ষা কর। তখন বচনা তান্ত্রিক বলল, তোকে ভালোই বলেছিলাম, তুই মানলি না। এখন প্রথমে তোর সাথে থাকা তোর দুটো জিনকে মারবো, তারপর তোকে এখান থেকে নিয়ে যাব। এই বলে বজ্রনাথ তান্ত্রিক তার অধীনে থাকা জিনদেরকে হাজির করে। তাদেরকে নির্দেশ দেয় বেলাল আর সিদ্দিককে মেরে ফেলতে। সেদিনই ভুলে যখন বেলাল আর সিদ্দিককে মারতে আসে, ঠিক সেই সময় চারিদিকে যেন ঝড় শুরু হয়ে গেল। চারদিকে আকাশ পাতাল যেন ক্ষেপে উঠতে শুরু করলো। কি যে সে ভয়াবহ সে ঝড়! একটা মনে হচ্ছিল যেন ভয়াবহ কিছুটা হতে পারে। ওমর জিনের আগমন না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আশেপাশের গাছপালাগুলো মূর্তিমতো উড়ে উড়ে যাচ্ছিল ঝড়ে, এবং সেখানে থাকা সকল জিন সেই ঝড়ের কারণে রীতিমতো ভয় থরথর করে কাঁপছিল। হঠাৎ করে চারিদিকটা পুরোপুরি কালো মেঘে ছেয়ে গেল। পুরো আকাশে বিদ্যুৎ যেন চমকাতে শুরু করলো। আকাশের বিদ্যুৎগুলো মাটিতে এসে আছড়ে পড়লো। আকাশের বিদ্যুৎগুলো মাটিতে যখন আছড়ে পড়েছিল, তখন মাটি যেন লন্ডভন্ড হয়ে গেল। কতটা ভয়াবহ সে দৃশ্য ছিল সেটা আমি কল্পনাও করতে পারিনি। হঠাৎ করে চারিদিকটা যেন সাদা ধোঁয়ায় ভরে গেল। অন্ধকার রাত যেন মুহূর্তে সাদা কুয়াশায় ঢেকে গেল। চারিদিকটা সাদা সাদা সাদা, আর সেই সাদার কারণে পুরো চারিদিকটা ঝাপসা হতে শুরু করলে। সেখানে থাকে সকল জিনগুলো যেন ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তারা যেন বুঝতে পেরেছিল এখানে কে এসেছে, তাই তারা ভয় থরথর করে কাঁদতে শুরু করলো। এমন করে কতক্ষণ ঝড় হয়েছে সেটা আমি নিজেও জানি না, কিন্তু একটা সময় ঝাপসা ভাবটা কাটতে শুরু করলো। ধীরে ধীরে ধোঁয়াটাও যেন কেটে যেতে শুরু করলো। চারদিকে সবকিছু আবারও দেখতে পাচ্ছিলাম। সাদা ধোঁয়া আর ঝাপসা ভাবটা কেটে গেল। সেখানে ঝড় কিন্তু থামছিল না। আকাশে বিদ্যুৎ যেন চমকানো বন্ধ হচ্ছিল না। এমন করে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে বিশাল এক বিদ্যুৎ এসে মাটিতে আছড়ে পড়লো। আর যখন বিদ্যুৎটা মাটিতে আছড়ে পড়লো, তখন শতগুলো জিন ছিল সবগুলো মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সেখানে চারদিকে আবারও ধোঁয়ায় পড়ে যায়। সে বিদ্যুৎ মাটিতে আছড়ে পড়ে, তারপর ধোঁয়াটা কেটে যায়। তখন আমি ওমরের সেই রাগান্বিত চেহারাটা দেখতে পাই। ওপরের রাগান্বিত আর ভয়াবহ চেহারাটা দেখে আমি নিজে রীতিমতো ভয় থর করে কাঁপছিলাম। কিন্তু আমি সবকিছু বুঝেও একটা জিনিস লক্ষ্য করি, এত কিছু হয়ে গেল, কিন্তু সে বজ্রনাথ তান্ত্রিকের চেহারায় আমি কোনো ভয়ের ছাপ দেখতে পেলাম না। এত ভয়াবহ তাণ্ডব লীলা শুরু হওয়ার পরেও সে তান্ত্রিক শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার মনের ভিতরে কোনো ভয় নেই। বিষয়টা অনেকটাই আমাকে সে বেশ অবাক করার মতো বিষয় ছিল, কারণ এর আগে যতই তান্ত্রিক ছিল ওপরের আগমন থেকে থরথর করে বেরোছিল।
কারণ এর আগে যত তান্ত্রিকের চিহ্ন ছিল না কেন সবাই ওমরের আগমন থেকে ভয় পেয়েছে। বিষয়টা আমি তিনজনের স্মৃতি অবাক করেছে, কিন্তু বর্জনা তান্ত্রিক শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা দেখে আমি বেড়াল আর স্মৃতি তিনজনের রীতিমতো অবাক হয়ে যায়। তখন ওমর দিকে লক্ষ্য করলাম, আমি দেখি ওমর পুরো শরীর দিয়ে আগুন আর বিদ্যুৎ ঝরছে। ওমরের পুরো শরীর দিয়ে লাভা গলে গলে পড়ছিল এবং ওমরের শরীর দিয়ে যখন বিদ্যুৎ বেরিয়ে আসলো তখন বাটি যেন খণ্ড দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছিল। কতটা ভয়ঙ্কর ওমরের বিভৎস রূপ দেখে আমার বুক বারবার যেন কেঁপে উঠছিল। কিন্তু ওইদিকে বজ্রনাথ তান্ত্রিক কোনো ভয় নেই, বিষয়টা খুবই স্বাভাবিকভাবে দিচ্ছে। আমার বুক রীতিমতো কাঁপছিল। ওমর তখন রাগান্বিত কণ্ঠে বজ্রনাথ তান্ত্রিককে বলল, শয়তান তান্ত্রিক, তোর দিন শেষ। তুই মহান শক্তিশালী হতে চেয়েছিলিস না, তোকে আজ তোর মৃত্যু দিতে এসেছি আমি। ওমরের এই কথা শুনে বজ্রনাথ তান্ত্রিক বলল, তুই আমাকে মারবি? তোর মতো শত শত জিন আসলো আমার কিছুই করতে পারবে না। তোর সাহস থাকে তো আমাকে মেরে দেখা। বজ্রনাথ তান্ত্রিকের এই কথা শোনার পর অর্জুন রাগে গজ গজ করতে করতে বলল, তুই আমাকে বললিস তোকে মেরে দেখাতে? তোর এত বড় সাহস, তোকে আজ কেউ বসাতে পারবে না। তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ। অমরের এই কথা বলার পর যখনই তার ভয়াবহ রূপে আসতে নেবে ঠিক সেই সময় বজ্রনাথ তান্ত্রিক কি যেন পড়ল এবং বজ্রনাথ তান্ত্রিক মঞ্চ পড়ার চারিদিকে হঠাৎ করে সাদা পাউডারের মতো কিছুটা ছিটিয়ে দিলাম। পাউডারগুলো মাটিতে পড়তে পড়তে আমি দেখতে পাই চারিদিকে ছোট ছোট চারটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। বাচ্চা ছেলেগুলোর বয়স মোটামুটি 12 থেকে 15 বছর হবে। আর সেই বাচ্চাগুলোর পরনে হুজুরি পোশাক ছিল। সে বাচ্চাগুলোকে দেখে মাদ্রাসার ক্ষেত্র বড় ছিল। আর সে বাচ্চা ছেলেগুলো চোখগুলো পুরোপুরি সাদা হয়েছিল। আর তারা আমাদের চারদিকে দাঁড়িয়ে তাদের হাতগুলো বুকের মাঝে ক্রসের মতো করে ধরে কিসব যেন বিড়বিড় করে পড়ছিল। সে বাচ্চা ছেলেগুলো যখন মঞ্চগুলো পড়ছিল তখন সেই সময় চারদিকের আলো যেন হঠাৎ করে লম্বা লাইন তৈরি হয়ে গেল। এই দৃশ্য দেখার পর তান্ত্রিক জোরে জোরে হাসতে থাকে আর আমাকে বলল, মোতালেব, তুই যেমন খুব শক্তিশালী জিনিস, ঠিক তেমনই বোকা রে। তোদের কি আমাকে বোকা মনে হয়? তোর কি মনে হয় আমি তোর শক্তিশালী জিন দেখিনি? শক্তিশালী জিন আমার সব থেকে শক্তিশালী জিনকে এক মুহূর্তে মেরে ফেলেছে। আর তোর এই শক্তিশালী জিনের সামনে আমি কোনো প্রস্তুতি ছাড়াই লড়াই করতে আসবো। আর জানতাম আমি তোর এই জিনদের সাথে লড়াই করে কোনোদিন পারবো না। তোর এই জিন নিমিষেই আমার সাথে থাকা সকল জিনকে মেরে ফেলবে। তাই আমি সকল প্রস্তুতি নিয়ে এসেছি। এখন তোর জিনকে বল এই বন্ধন চক্র থেকে বের হতে। তোর জিন এখন আমার কাছে বন্দি। বজ্রনাথ তান্ত্রিকের কথা শুনে আমি ওমরকে বললাম, ওমর, এ বজ্রনাথ তান্ত্রিক কি বলছে? ওমর, সত্যি কি আপনি বন্দিও করেছেন নাকি? আপনাকে বন্দি করে ফেলেছে? তখন ওমরের মুখে এক হতাশার ছাপ দেখতে পাই। ওমর তখন আমাকে বলল, মোতালেব, আমি প্রথম কারো চালে ফেসে গেছি মোতালেব। এই তান্ত্রিক শক্তি আমাকে বন্ধ চক্রে রীতিমতো বন্দি করে ফেলেছে। আমি সত্যি এখন নিরুপায় মোতালেব। তখন আমি ওমরকে বললাম, আপনি কি বন্ধন চক্র ভাঙতে পারবেন না? তখন ওমর বলল, আমি চাইনি এখনই এক নিমিষে বন্ধন চক্র ভেঙে ফেলতে পারি, কিন্তু আমি যেও এটা করতে পারবো না। তখন আমি ওমরকে কিছুটা বিরক্তি সুরে বললাম, আপনি কি বলছেন ওমর? বন্ধন চক্র ভেঙে ফেলতে পারবেন তো তবু আপনি ভাঙছেন না কেন? কি সমস্যা? এতটুকু বলেই আব্দুল মোতালেব চাচা থেমে যায়। মোতালেব চাচা থামতে আমি মোতালেব চাচাকে বললাম, কি হলো চাচা, থামলেন কেন? বাকি ঘটনা শোনান না। তখন মোতালেব চাচা বললেন, বাবা, আজকে এতটুকুই, বাকিরা কালকে শোনাবো। আজকে অনেক রাত হয়ে গেছে বুঝলে, আর রাতের বেলা আমি বেশি রাত করে ঘটনা শোনাতে চাই না। তখন আমি আর কি করার, ঘুমাতে চলে যাই। কিন্তু সত্যি আমার ঘুম আসছিল না। আমার মাথা শুধু এটাই করছিল, ওমর জিনের মতো এত শক্তিশালী জিন কিভাবে বন্দী হয়ে গেল? আর মাদ্রাসার ছাত্রগুলোই বা কেন ওই শয়তান তান্ত্রিককে সাহায্য করেছিল? মোতালেব চাচা কি করে ওই ওমর জিনকে সেখানে উদ্ধার করেছিল? কি হয়েছিল তারপর? সকল কিছু আমার মাথায় বারবার ঘুরছিল।
তো জেফরি ভাই, এই ছিল আজকের অমর জিনের ঘটনার দ্বিতীয় পার্ট। আমি চেয়েছিলাম আজকের ঘটনাটা শেষ করে দেব, কিন্তু বিশ্বাস করুন আমি পুরো ঘটনাটা লিখেছিলাম, কিন্তু আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরো ঘটনাটা ডিলিট হয়ে যায়। এত কষ্ট করে 2 সপ্তাহ যাবৎ ঘটনাটা লিখেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে পুরো ঘটনাটাই নষ্ট হয়ে গেল। তাই আবারও নতুন করে ঘটনা লিখতে হয়েছে। তাই ঘটনাটা আজ এক পর্বে দিতে পারলাম না। আর আগামী পর্বে ইনশাল্লাহ পরবর্তী পার্ট বা শেষ পার্ট পাবেন, তার জন্য অবশ্যই দুঃখিত। আর প্রিয় শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের কিছু কথা বলে নিই। আমি গত 2 সপ্তাহ ধরে ঘটনা দিইনি, তাই বলে আপনারা জেফরি ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন অমর জিনের ঘটনা না দিলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, আনসাবস্ক্রাইব করে দেবেন। ব্যাপারটা খুবই খারাপ লাগলো। কেন ভাই এসব কেন বলেন? আপনারা কি ভুলে যাচ্ছেন ভৌতিকতা আপনাদেরকে কত কিছু দিয়েছে? আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই মানুষটা কত পরিশ্রম করেছে। ভৌতিকতা আছে বলেই এই অমর জিনের ঘটনা আপনারা শুনতে পেরেছিলেন। এই ভৌতিকতা আছে বলেই আপনারা জায়ান জিনের মতো ঘটনা শুনতে পেরেছিলেন, না হলে তারা কোনো অস্তিত্বই থাকতো না। আর যখন সামান্যটা স্টোরিতে লেট হলো, আপনারা এই ধরনের কথা বলবেন, এগুলো সত্যি অনেক দুঃখজনক। আর একটা কথা, অমর জিনের স্টোরি ছাড়াও ভৌতিকতা কিন্তু চলবে, আগেও চলেছে, কিন্তু ভৌতিকতা ছাড়া অমর জিনের স্টোরি কিন্তু কিছুই নয়। মানুষের ব্যস্ততা থাকতেই পারে, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো সকল শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জন্যই রাতে দিন পরিশ্রম করে ঘটনা লিখি, জেফরি ভাই এত কষ্ট করে আপনাদের ঘটনা শোনান। আমার বিশ্বাস আপনারা সবাই ভৌতিক কথার ক্যারেক্টারগুলোকে নয়, ভৌতিক কথার চ্যানেলকে ভালোবাসবেন। ভৌতিক কথা এমন এমন ঘটনা শোনাবে যা পাগল করে দেবে আপনাদেরকে। তো অনেক কথা বলে ফেলেছি, ঘটনা কেমন লেগেছে আমাকে আপনাদের সুন্দর কমেন্ট মাধ্যমে জানাবেন। আর যার কমেন্টে আমার সব থেকে বেশি ভালো লাগবে তার কমেন্টে আমার নেক্সট প্রথমে লিখে দেব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, দেখা হবে পরের শুক্রবার অমর জিনের ঘটনার শেষ পার্ট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিকতার পাশে থাকবেন। আমি ইয়াসিন, ভৌতিকতার একজন অফিসিয়াল স্টোরি টেলার অ্যান্ড পাগলা ফ্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই। ফাইনালি আফটার লং টাইম মিস্টার ইয়াসিন ভাই, the most terrified and most popular storyteller of ভৌতিক কথা। অ্যান্ড সত্যি কথা বলতে দারুণ এক ঘটনার লেখক, অমর জিনের লেখক, আমাদের প্রিয় ইয়াসিন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং ব্যাক again with অমর জিন। এবং আশা করছি আজকের অমর জিনের ঘটনা ভাইরে ভাই একটু বেশি ডার্ক, একটু বেশি জোস, তাই না? এবং আমি আশা করছি আপনাদের বোনের মতো একটা এপিসোড আমি উপহার দিতে পেরেছি, ইজন্ট ইট? এবং এটা আসলে বলাই বাহুল্য যে আপনারা যেরকম ঘটনা শুনতে চান আসলে সেরকমই ঘটনা দেওয়া হচ্ছে। এবং আসলে আমি আপনাদেরকে বারবার একটা কথা বলেছি, থ্যাংকস এ লট ভাইয়া, আপনার কাছ থেকে মানে কথাটা শুনতে পেরে আসলে ভালো লাগলো। আসলে মাঝখানে এই যে অমর জিন প্লাস জুব্বার তান্ত্রিকের জন্য অনেকেই খারাপ খারাপ কমেন্ট করছিলেন, এটা আসলে আমার কাছে খুব নেগেটিভ লেগেছে বিষয়টা। দেখুন ভৌতিকতা কতদিন ধরে চলছে আপনারা দেখেন তো। আমি 4 বছর ধরে ভৌতিকতা চালাচ্ছি। যখন কেউ ছিল না তখনও ভৌতিকতা ছিল, তখন আমি নিজেও একটা সময় হারিয়ে গেছিলাম। ভৌতিকতাকে কিন্তু ছাড়িনি। মানে ভৌতিকতা ইজ অ্যানাদার লেভেলের জিনিস। এটাকে ভুলে আপনার ক্যারেক্টারের পিছনে দৌড়াবেন এটা কল্পনা করিনি। আমি খুব হার্ট হয়েছিলাম যে সিরিয়াসলি ম্যান, আপনারা এমন কথা বলছেন যে আপনারা জুব্বাতান্ত্রিক না হলে আপনারা ভৌতিকতা শুনবেন না। আরে ভাই, যখন জুব্বাতান্ত্রিক ছিল না তখন কি ভৌতিকতা ছিল না? ভৌতিকতা দারুণ দারুণ সব স্টোরি আপনাদেরকে শেয়ার করেনি। মানে ব্যাপারটা এরকম না যে জুব্বার তান্ত্রিকের হাত ধরে ভৌতিক কথা এগিয়ে গেছিল, ভৌতিক কথা আগে উঠেছিল, দেন সবগুলো ক্যারেক্টার এস্টাবলিশ করা হয়েছে। এখানে প্রথমে দায়ান জিনকে এস্টাবলিশ করানো হয়েছিল। দায়ান জিনের ক্যারেক্টারকে আলাদাভাবে একটা অবয়ব আমি শেয়ার করেছিলাম, আলাদা একটা ক্যারেক্টার তৈরি করেছিলাম তার জন্য। স্টোরির উপরে বেস করে আমি আলাদা ক্যারেক্টার ক্রিয়েট করেছিলাম বা ছবির মাধ্যমে সেটা শেয়ার করেছিলাম। সেটা কিন্তু হিট হয়ে গেল, একটা সময় মারাত্মক ভাইরাল হয়ে গেল। এরপরে কি জায়ান জিন আসলো, জায়ান জিনের স্টোরিতে তার একটা আলাদা অবয়ব তৈরি করলাম, সে ক্যারেক্টারটাকে মানুষের কাছে পৌঁছে দিলাম। সেটা কিন্তু ভৌতিক কথার মাধ্যমে সম্ভব হয়েছে, তাই না? অ্যান্ড ফাইনালি
ওমর জিন, তারপরে দেখুন এই যে বিরাজ ভাইয়ের মুসা কবিরাজ, তারপরে মান্নান কবিরাজ, তারপরে যে নতুন তোফাজ্জল হুজুর, মুবিন হুজুর, এরা একটা ক্যারেক্টার আগে যেগুলো ছিল না তখন কিন্তু কালো জাদুর ঘটনা, ব্ল্যাক ম্যাজিকের স্টোরি সব কিছু এগুলো ক্যারেক্টার যখন ছিল না তখন কিন্তু ভৌতিক কথা ঠিকই শুনেছেন আপনারা। আজ ক্যারেক্টার আছে বলে ভৌতিক কথাকে ভুলে যাবেন, কেমন জানো জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে। আপনারা অন্যভাবে নিয়েছেন কেন বা কিভাবে আপনারা এভাবে চিন্তা করছেন, আমি খুব হার্ট হয়েছিলাম এই সময়টাতে। অ্যান্ড সত্যি যেন আমি স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছিলাম যে আপনারা এরকম কমেন্টও করতে পারেন একটা সামান্য ক্যারেক্টার নিয়ে। মানে ক্যারেক্টার তো ইনস্ট্যান্ট বের করা যায়, ইনস্ট্যান্ট লেখা যায়, কিন্তু ভৌতিক কথা কি লেখা যাবে বা ভৌতিক কথাকে রিপ্লেস করে কি আপনি নতুন একটা ভৌতিক কথা বানিয়ে ফেলতে পারবেন? এটা কি পসিবল? দেখুন আমার কিন্তু আরেকটা প্ল্যাটফর্ম আছে ভৌতিক দুনিয়া। আপনার কাছে কি মনে হয় যে ভৌতিক কথার মতো ভৌতিক দুনিয়া একেবারে হুবহু সেম? না, ওটা কিন্তু ডিফারেন্ট। ভৌতিকতা ইজ আলাদা লেভেল। এখানে সবাইকে এমনভাবে প্রমোট করা হয়, এমনভাবে তুলে ধরানো হয় পুরো ঘটনাগুলোকে, সবাই যেন সবকিছু চোখের সামনে দেখতে পায়, সবাই যেন সবকিছু বুঝতে পারে। তার মানে এই নয় যে আপনারা ভৌতিকতাকে ভুলে যাবেন। এই বিষয়টা আমার কাছে আগেও খারাপ লেগেছিল। অ্যান্ড খুব বেশি থ্যাংক ইউ ভেরি মাচ আমির ইয়াসিন ভাই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া বা খোলাসা করে দেওয়ার জন্য। আসলে মানুষ সবসময় আসলে ভুলে যায় যার মাধ্যমে এত দূর আসা, মানে যে বিষয়টার মাধ্যমে বা যে প্ল্যাটফর্মটার মাধ্যমে এত কিছু হয়ে যাওয়া, সে প্ল্যাটফর্মটাকে একসময় মানুষ ভুলে যায়। এটা খারাপ লেগেছে। এই যে মাঝখানে আরো অনেক স্টোরি ছিল, যেমন আরো অনেক স্টোরি ছিল যেগুলোকে এস্টাবলিশ করা হয়েছিল এবং মারাত্মক ধরনের হাইপ তৈরি করা হয়েছিল, যাদের স্টোরি যেসব ক্যারেক্টারের স্টোরি সবসময় শোনা হতো। কিন্তু তারা চলে গেছে তাদের মতো করে। তাই বলে কি ভৌতিকতা থেমে গেছে? নো, ভৌতিকতা আগে চলেছে, এখনো চলবে, সামনেও চলবে। ভৌতিকতা কখনোই থেমে থাকবে না, ব্যাপারটা অনেকটা এরকম। সো আমি বলবো যে কখনো এই ধরনের কোনো নেগেটিভ কমেন্ট করবো না যেটাতে আমি হার্ট হই। বিকজ অনেক চেষ্টা করে আপনাদের সামনে আসা, অনেক কষ্ট করে এই প্ল্যাটফর্মটাতে ধরে রাখা, বা একই কথায় সত্যি কথা বলতে অনেক শ্রম আছে, অনেক দিনের সাধনা আছে, এবং তারপর এইখানে চলে আসা। মানে ব্যাপারটা কিন্তু একদিনের বিষয় না যে তুললাম একটা চ্যানেল খুললাম কালকে ভাইরাল হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক দিন সময় লাগছে, অনেক শ্রম দেওয়া আছে। সো কখনো শ্রমকে কষ্ট দেওয়া উচিত না, বা যে ক্রিয়েটার আছে ক্রিয়েটারকে কষ্ট দেওয়া উচিত না। অবভিয়াসলি দ্য মোস্ট মানে লেখক মাস্ট বি অনেক বড় একটা বিষয়। তার মানে এই না যে মানে ভৌতিকতা প্ল্যাটফর্মটাকে আপনারা খারাপভাবে টেক করছেন। আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much for your beautiful story, Mr. Yasin Bhai, and welcome back to Bhotikatha. Thank you very much. ইনশাল্লাহ আপনার পরবর্তী ঘটনাটা এই শুক্রবার শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জফরি খান ভাই, আশা করি ভালো আছেন। উপর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আগের ঘটনাটি 631তম এপিসোডে প্রকাশ করার জন্য। ভৌতিক কথা এটা আমার দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ জুনাইদ। আমার বাসা নওগাঁ জেলার বলিহার ইউনিয়নের কোনো একটি গ্রামে। পেশায় আমি স্টুডেন্ট। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় প্রবেশ করি। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা ঘটনা। আমার সে বড় ভাইয়ের নাম রাব্বি। বলছেন, বড় ভাই শোন, ঘটনাটা কিন্তু 2000 সালের ঘটনা, বুঝলি? তখন আমার বয়স হবে তা প্রায় 13 কিংবা 14 বছর। তখন আমার বাবা বেসরকারি অফিসে চাকরি করত। চাকরির জন্য বাবা আমাকে আর মাকে নিয়ে নওগাঁ চলে আসে। বাবা নওগাঁতে একটা বাসা ভাড়া নেয়। বাসাটি ছিল 4 তলা বিশিষ্ট। বাসাটি ছিল অনেক সুন্দর, কিন্তু এত বড় আর সুন্দর বাসা হওয়ার সত্ত্বেও মাত্র 4টা ফ্যামিলি থাকতো। আমরা গিয়ে 3 তলায় উঠলাম, আর পুরো 3 তলা জুড়ে শুধু আমরা একটাই ফ্যামিলি আছি, আর একটা ফ্ল্যাটে তালা ঝুলানো। আর অবাক করার বিষয় হলো 4 তলা যাবার সিঁড়িতে দরজা কেচি গেট পর্যন্ত লাগানো, আর সেখানে বড় করে লেখা
উপরে যাওয়া একদম নিষিদ্ধ। বিষয়টা আমরা কেউ তেমন পাত্তা দিলাম না। তারপর আমি আর বাবা মিলে সেই বাড়িটা গোছানো শুরু করলাম। গোছ কাজ শেষে বাবা রাতের খাবার নিতে বাইরে চলে আসে এবং বাসা গোছাতে গোছাতে সেদিন আর মা রান্না করতে পারেনি। পরে বাবা বাজার থেকে খাবার নিয়ে আসলে রাতের খাওয়া দাওয়া শেষে আমরা যে যার মতো করে রুমে ঘুমিয়ে পড়ি। মোটামুটি 3 থেকে 4 দিন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। সমস্যাটা শুরু হয় ঠিক তারপর থেকে। একদিন রাতে আমরা সবাই ঘুমিয়ে আছি, ঠিক এমন সময় রান্নাঘর থেকে কিছু একটা পড়ে যাওয়ার বিকট শব্দ হলো। শব্দটা শুনে আমরা সকলে উঠে পড়ি এবং ঘরের লাইটটা যেন জ্বালিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু কিছুতেই যেন লাইটগুলো জ্বলছিল না। বাবা বললেন, বড় হয় কারেন্ট চলে গেছে, তুমি তোমার মোবাইলটা দাও। তখন মা তার মোবাইলটা হাতে নিয়ে অবাক করার বিষয় হচ্ছে বাবার ফোনে যেন কিছুটাই অন করতে পারছিল না। আমি নিজেই বাবার ফোনটা চার্জে দিয়েছি আর তা বন্ধ হয়ে গেছে। এইটা কি করে সম্ভব? তখন হঠাৎই ঘরের ভেতরে যেন তুমুল ঝড় শুরু হয়ে গেল। আমি ভয়ে যেন মাকে জড়িয়ে ধরি, আর ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে মনে হয় আমাদের সবাইকে উড়িয়ে নিয়ে যাবে। বাবা তাড়াতাড়ি করে জানালাটা বন্ধ করতে যায়, আর তিনি গিয়ে যা দেখেন তা তিনি দেখে হতভম্ব হয়ে যান। তিনি জানালার কাছে দেখতে পান যে বাইরে বাতাসের কোনো ছিটাফোঁটা পর্যন্ত নেই, আর আমাদের ফ্ল্যাটটা বাদ দিয়ে বাকি সবগুলো ফ্ল্যাটই যেন বিদ্যুৎ আছে। এইটা কি করে সম্ভব? বাবা তাড়াতাড়ি করে আমাদের কাছে চলে আসে এবং বলে, তোমরা কেউ ভয় পেও না, আর জোরে জোরে আয়তাল কুরসি পড়ো। তখন মা বাবা জোরে জোরে আয়তাল কুরসি পড়তে শুরু করলো। এর কিছুক্ষণ পরে যেন সবকিছুই ঠিক হয়ে যায়। সেদিনের মতো আমরা সকলে বুক ভরা ভয় নিয়ে শুয়ে পড়ি। সেদিন রাতে আর তেমন কিছু ঘটেনি। সকালে উঠে দেখি পুরো ঘরটা যেন এলোমেলো হয়ে গেছে। মনে হয় কেউ যেন সবকিছু তুলে নিচে ফেলে দিয়েছে। ঘরের এই অবস্থা দেখে আমরা ভীষণ ভয় পেয়ে যাই। বাবা তখন বললেন, তুমি রান্নাটা সেরে ফেলো, বুঝলে, আমি পাশের মসজিদ থেকে আসছি। বলেই বাবা চলে গেল। মা রান্নার জোগাড় করছিল আর আমি ধীরে ধীরে ঘর গোছাতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা বাড়ি ফিরে আসলো আর মায়ের হাতে একটা পানি বোতল দিয়ে বলল, এটা তুমি আর রাব্বি দুজন মিলে খেয়ে নেবেন, কেমন, আর বাকিটুকু তুলে রাখবেন। তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া শেষ করি। বাবা তার অফিসে চলে যায় আর আমি আমার স্কুলে চলে যাই। মা সারাদিন বাড়িতে একাই থাকতো। আমি স্কুল থেকে বাড়ি ফিরে এসে দরজায় টোকা দিই আর বলি, মা, ও মা, দরজাটা খোলো না। কিন্তু কিছুতেই যেন মা দরজাটা খুলছিল না। তখন আমি নিচে সে বাড়িওয়ালার কাছে যাই এবং তাকে গিয়ে বলি যে, আঙ্কেল, একটু উপরে চলেন না। আমি মাকে সে কখন থেকে ডাকছি, কিন্তু সে তো কোনো সাড়া পাচ্ছি না। তখন বাড়িওয়ালা বলল, আচ্ছা আচ্ছা, তোমার মা মনে হয় ঘুমিয়ে আছে, তাই তিনি তোমাকে ডাক শুনতে পাচ্ছে না, বুঝলে। চলো চলো, আমি তোমার সাথে যাচ্ছি। এতটুকু বলেই তিনি আমার সাথে উপরে উঠে আসলেন এবং তিনি বেশ কয়েকবার দরজা ধাক্কা দেবার পরেও মা যখন দরজা খুলছিল না, তখন তিনি আবার বাবার কাছে কল দিলেন এবং বললেন, বড়ি সাহেব, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসুন। আপনার স্ত্রী তো ভেতর থেকে দরজা লাগিয়ে বসে আছে, দরজা খুলছে না। আমরা এত ডাকছি, এত ধাক্কা দিচ্ছি, কোনো সাড়া পাচ্ছি না। আর আপনার ছেলে ভীষণ কান্না করছে। আপনি যত তাড়াতাড়ি পারেন বাসায় চলে আসেন, বুঝতে পারলেন? তাড়াতাড়ি চলে আসুন। এই বলে তিনি তার কথা শেষ করলেন। তো জেফি ভাই, এখানে মজিদ হচ্ছে আমার ফুপা, মানে রাব্বির বাবা। প্রায় 15 মিনিট পর বাবা বাসায় চলে আসে। বাবা বাসায় এসে বেশ কয়েকবার দরজা ধাক্কা দেবার পরেও যখন দরজা খুলছিল না, তখন বাড়িওয়ালা, বাবা আর দারোয়ান মিলে দরজাটা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে দেখি পুরো ঘরটি যেন এলোমেলো হয়ে পড়ে আছে। কেউ যেন সবকিছু তুলে ফেলে দিয়েছে, আর বার মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে, আর মাথা ফেটে রক্ত বের হয়ে পুরো মেঝেতে যেন ভরে গেছে। তখন সকলে ধরাধরি করে মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলেন। প্রায় 8 ঘন্টা পর মার জ্ঞান ফিরল। তখন বাবা মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোমার মাথা কিভাবে ফাটলো? তখন মা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, তোমার বাড়ি থেকে যাওয়ার পর আমার বাড়ির কাজগুলো শেষ করে রুমে চলে যাই। আমি রুমে কি দেখি বিছানায় একটা মেয়ে উল্টো হয়ে শুয়ে আছে, আর আমি শুধু তার পেছনের সাইডে দেখতে পাচ্ছিলাম। আমি তখন তাকে বললাম, কে আপনি, আর এই বাড়িতে ঢুকলেনই বা কি করে? কিন্তু সে আমার কোনো কথার উত্তর দিল না। তখন আমি গিয়ে ওর গায়ে হাত দিতে সে ঘুরে তাকালো। তাকে আমি যা দেখি তা দেখে আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। আমি দেখি বিছানার উপরে আমি নিজে শুয়ে আছি। এইটা কি করে সম্ভব? আমি তো এখানে, তাহলে ওইটা কে? তখন সে বিছানার উপরে উঠে বসে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। আমার যেন হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল এবং কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে আপনি? এভাবে হাসছেন কেন?
তখন সে বিছানার উপরে আমিটা যেন ভয়ঙ্কর কণ্ঠে বলতে শুরু করলো, আমি এখানেই থাকি, তোরা কেন আমাকে বিরক্ত করছিস? তোদের কি বাঁচার ইচ্ছা নাই? তোদের যদি জানের মায়া থাকে তোরা এখন এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়ি আমার ছিল, আমার আছে, ভবিষ্যতে আবার থাকবে। তোদের জানের মায়া থাকলে এখন এই বাড়ি ছেড়ে চলে যা। তখন আমি প্রতি উত্তরে বললাম, এটা আমাদের বাড়ি, এই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি, আমরা কেন চলে যাব? তখন আমার প্রতি উত্তরে বলল, এই কথা বলতেই যেন পুরো ঘরটা পচা দুর্গন্ধে ভরে গেল, আর সে আমার রূপে মেয়েটা যেন বিভৎস একটা হিংস্র ভাল্লুকের মতো হয়ে গেল। তার চোখ ধরে যেন রক্ত ছপ করে পড়ছিল। তখন সে আবুটা বলে উঠল, জানোয়ারের বাচ্চা, তোদের অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আর না, এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই বলে হাসতে লাগলো। তারপর তারা হাসির সাথে সাথে যেন ঘরের সকল আসবাবপত্র হাওয়ার সাথে ভাসতে থাকে, আর সব জিনিসপত্র যেন রুম জড়িয়ে গেল এবং গোল গোল ভাবে ঘুরতে থাকে। আর তখন টেবিলের উপরে থাকা সেই গ্লাসটি বাতাসে ছিটকে এসে আমার কপালে লাগে, আর তখনই আমি অজ্ঞান হয়ে যাই। আমরা সবকিছু শুনে ভীষণ রকম ভয় পেয়ে যাই। সেই রাতটা আমরা হাসপাতালে কাটিয়ে দিলাম। পরের দিন বাবা মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে। আমাদের বাসায় রেখে বাবা চলে যায় মসজিদের ইমামের কাছে। ইমাম সাহেব বাবার সকল কথা শুনলেন এবং বললেন, আপনি আমার বাড়ি চলে যান, আমি আগামীকাল আপনাদের বাড়িতে যাবো, কেমন? বলে তিনি কিছু পানি পড়া দিয়ে দেন আর বলে যান যে এই পানি পড়াটা আপনারা খাবেন আর বাকি পানিটুকু আপনাদের ঘরে ছিটিয়ে দিবেন, ইনশাআল্লাহ আজকের পর আর কোনো সমস্যা হবে না। বাবা তখন ইমামের কাছ থেকে আসার সময় বাজার থেকে কিছু খাবার নিয়ে আসলেন, কারণ মা অসুস্থ, এই শরীরে তিনি রান্না করতে পারবেন না। বাবা বাজার থেকে বাড়ি আসতে রাত 11টা বেজে যায়। হঠাৎ বাবা এসে খুব জোরে জোরে দরজাতে বাড়ি দিতে শুরু করলেন আর ডাকতে থাকে, রাব্বি, রাব্বি, দরজা খোল বাবা, তাড়াতাড়ি খোল। আমি তখন গিয়ে দরজাটা খুলে দেই। তখন বাবা এক প্রকার দৌড়ে ভিতরে ঢুকলো আর তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিল। বাবা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, পানি দে, পানি দে, আমাকে পানি দে। আমি দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসলাম এবং এনে বাবাকে দিলাম। তখন যেন এক ঢোকে বাবা যেন সমস্ত পানি গিলে ফেললো। তখন সেখানে মা চলে আসলো আর মা বাবাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে তোমার, এ বাবা হাঁপাচ্ছ কেন? তখন বাবা চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, বললেন, বাবা আমি যখন বাড়ি ফিরছিলাম না, তখন দেখি আমাদের বিল্ডিং এর নিচে মেন দরজার কাছে একটা কালো অবুব একটা ছা দাঁড়িয়ে আছে, আর সে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল। আমি বিষয়টা বুঝতে পেরে পকেট থেকে সিগারেটটা বের করেছিলাম আর তা জ্বালিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়েছিলাম। আমি জানতাম এই সব অশরীরে আগুনে তৈরি হলেও এদের কিন্তু আগুনে ভীষণ রকম ভয় পায়। আমি নির্ভয়ে এগিয়ে যাই, আর যতই সামনে এগোচ্ছি সেই অবরটা যেন ঠিক ততই পিছু ছিল। আমি যখন একতলার প্রথম সিঁড়িতে পা দিই তখন যেন সে অবরটা আমার থেকে 7 থেকে 8 সিঁড়ি উপরে দাঁড়িয়ে আছে। এভাবে আমি উঠছি আর সেও যেন পিছনে সরে যাচ্ছে। ঠিক তখন কোনো একটা কারণে হঠাৎ করে আমার সিগারেটটা নিভে যায়। আমি যখন পকেট থেকে ম্যাচ বক্সটা বের করতে যাব ঠিক তখনই সে আবরটা বিদ্যুতের গতিতে আমার সামনে চলে আসে আর আমার গলাটা চেপে ধরে। আমাকে সে মাটি থেকে 3 থেকে 4 হাত উপরে তুলে নেয় আর বলে উঠলো, জানোয়ারের বাচ্চা, এবার তুই কি করবি রে? তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? এই বলে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে আর আমি বাঁচার জন্য ছটফট করতে লাগি। নিজের সমস্ত শক্তি দিয়ে যেন সে আমার হাত থেকে ছাড়াতে পারছিলাম না। একটা সময় আমার দম চলে যায়, খুব এরকম বিভৎস অবস্থা হয়ে গেছিল, মারা যাবো আমি। ঠিক তখনই আমার ইমাম সাহেবের পানি পড়ার কথাটা বলে পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে পানি পড়ার বোতলটা বের করি আর সে আবরটার শরীরে রীতিমতো ছুটে মারে। আর তখন সে আবরটা হুঙ্কার দিয়ে হাওয়ার সাথে মিটে যায় আর আমি দৌড় দিয়ে উপরে চলে আসি। এই বলে বাবা তার কথা শেষ করলেন। তখন মা বলে উঠলেন, আল্লাহ পরম দয়ালু, আজ তিনি নিজ হাতে তোমাকে জীবন বাঁচিয়েছেন। তখন বাবা আমাদের সেই পানি পড়াটা বের করে দেন এবং বলে দেন যে এখান থেকে কিছু পানি তোমরা খেয়ে নাও। আমরা বাবার কথা মতো একটু একটু করে পানিগুলো গিলে ফেললাম আর বাবাও একটু পানি গিলে ফেললো আর বাকি পানিটা পুরো ফ্ল্যাটে ছিটিয়ে দিল। সেই রাতে আর তেমন কিছু হয়নি, আমাদের রাতটা খুব ভালোভাবে কাটিয়ে দিলাম। পরের দিন সন্ধ্যায় বাবার সাথে করে সেই ইমাম সাহেবের কাছে চলে আসলেন। আমরা ইমাম সাহেবের দিকে তাকিয়ে দেখি তার মুখটা কেমন যেন মলিন হয়ে আছে। বাবা তখন বললেন, ইমাম সাহেব কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন ইমাম সাহেব বলতে শুরু করলো, বলছেন, ইমাম সাহেব
গতকাল আপনার কাছ থেকে সব কিছু শোনার পর আমি আসলে বসে বুঝতে পারলেন, আর আমার কিছু পালিত জিন আছে তাদেরকে স্মরণ করি, তাদের কাছ থেকে এসব কেন হচ্ছে জানতে চাই, এসব খোঁজ দিতে বলি। তখন আমার পালিত জিন বললো ঠিক আছে, আমাকে খোঁজ খবর নিয়ে জানাচ্ছি বলে তারা চলে যায়। এবং 2 ঘন্টা পর তারা চলে আসে এবং এরপর আমার বন্ধু জিন বললো আসসালামু আলাইকুম হুজুর। তখন সালামের উত্তর দিলাম আর বললাম কিছু জানতে পারলেন? তখন আমার বন্ধু জিন বলতে লাগলো এই কাজটি করা সম্ভব হবে না, কারণ পৃথিবীর বুকে এমন কিছু শক্তি লুকিয়ে আছে যা দমন করা শুধু স্বপ্ন হয়ে থেকে যায়। আমি তখন বললাম কি বলছেন আপনি, সত্যি করে বলুন তো, আপনার কি কোনো কথা আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু বুঝে বলুন। তখন সেই জিনটি বলা শুরু করলো হুজুর, ওই বাড়িটা যেখানে আছে সেই জায়গাটা একটা পরিত্যক্ত শ্মশান ঘাট ছিল, আর সেই শ্মশানে থাকতো রাহি তান্ত্রিক। সে খুব ভয়াবহ পিশাচ সিদ্ধ তান্ত্রিক ছিল। একদিন সে বিশেষ যজ্ঞের মাধ্যমে তার জিনের ভেতরে এক মহাশক্তিশালী ভয়াবহ জিন প্রবেশ করায়, যার কারণে তার জিন সবচাইতে বেশি শক্তিশালী হয়ে ওঠে। ওই জিনের ভেতরে হাজার হাজার জিনের শক্তি চলে এসেছে, কিন্তু সেই শক্তি পাওয়ার পর সে তান্ত্রিকের বিশ্বাসঘাতকতা করে। ওই ভয়ঙ্কর ইফরিতের জিন তার মালিক মানে রাহি তান্ত্রিককেও হামলা করে বসে। তখন তান্ত্রিক রেগে গিয়ে তাকে সেখানে একটা বট গাছে বন্দি করে ফেলে, আর সে রাহি তান্ত্রিক এমন এক মন্ত্র দ্বারা তাকে বন্দি করে যে সে চাইলেও সে শ্মশানের বাইরে বের হতে পারবে না। তাকে বন্দি করতে গিয়ে রাহি তান্ত্রিক তার জীবন উৎসর্গ করে দেয়। তখন ইমাম সাহেব বললেন এই ঘটনার সাথে এর সম্পর্ক কি? তখন ইমাম সাহেবের জিনটা বলতে শুরু করলো সে বিল্ডিংটি যেখানে আছে সেটি হলো সেই পরিত্যক্ত শ্মশান ঘাট, আর ওই বট গাছটা কেটে এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। সে জিনটি এখন বাসস্থান হিসেবে সেই বিল্ডিংটি 4 পাশে 4 তলাতে বেছে নিয়েছে। এর আগে সে বিল্ডিং এ আরো বেশি কিছু পরিবর্তন এসেছিল, কিন্তু তারা কেউই তাদের জীবন নিয়ে ফিরে যেতে পারেনি। তার কারণে মালিক ঝাড়তলা ওঠা নিষেধ করে দিয়েছে। সে জিনটি কিছুতেই চায় না ওখানে কেউ থাকুক। আজ পর্যন্ত এই বিল্ডিং এর 3 তলাতে কেউ 3 দিনের বেশি টিকতে পারেনি, আর বিল্ডিং এর মালিক অনেক কবিরাজ তান্ত্রিককে দেখিয়েছে, কিন্তু তারা এই বিল্ডিং এর নিচ থেকে পালিয়ে গেছে। তখন ইমাম সাহেব বললেন এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তখন ইমাম সাহেবের জিনটি বলতে লাগলো এই দুনিয়ায় এমন কিছু মন্ত্র আছে যা কাটানো একেবারেই সম্ভব নয়, যার সমাধান করা কারো হাতে নেই, আর সব সমস্যার সমাধান হতে হবে এমন তো কোনো কথা নেই হুজুর। এই বলে ইমাম সাহেবের জিনটি চলে যায়। তখন হুজুর আমাদের বাড়ি বন্ধ করে দেয়, আমাদের ব্যবহার করা 3টি তাবিজ পানি পড়া দিয়ে চলে যায়, আর বলে যায় 41 দিন পর্যন্ত তাবিজ ব্যবহার করবে না, যত তাড়াতাড়ি পারেন এই বাড়িটা ছেড়ে দেন, এটাই আপনাদের জন্য মঙ্গলকর হবে। আমি আপাতত আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে গেলাম, জানি না বাড়িটা বন্ধ কতদিন থাকবে, আর পারলে আপনারা এই বাসাটা ছেড়ে দিন, অন্য কোথাও উঠুন। তো জেফরি ভাই, এই ছিল আমার ভৌতিক কথায় পাঠানোর দ্বিতীয় ঘটনাটি লিখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন, আর কততম এপিসোডে পড়ে শোনাবেন দয়া করে জানিয়ে দেবেন। এটা আমার ফোন নাম্বার, দয়া করে প্রকাশ করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, অ্যান্ড দ্যাটস ইট, সুপার বিউটিফুল স্টোরি অফ হন্টেড হাউস। ওয়াও! এবং এরকম স্টোরি চাই ভাই, আমি আপনাদের সবাইকে বলি না হোয়াট ইজ ইউনিক স্টোরি, এরকম খণ্ড ঘটনা যা এক খণ্ডে শেষ হয়ে যাবে এবং একটা গায়ে হিম করা একটা অনুভূতি আপনাদেরকে দেবে। এই ঘটনাগুলো হচ্ছে আমার কি পরিমাণ ফেভারিট বা কি পরিমাণ পছন্দের আপনাদেরকে বোঝাতে পারবো না ব্যাপারটা। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার অ্যামেজিং স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে আজকের এপিসোড অনেক বেশি ভালো লাগছে, বিকজ আজকে কিন্তু প্রথমে আমরা ওমর জিনের ঘটনা শুনে ফেলেছি, এবং এখন কিন্তু আমরা একটা হন্টেড হাউসের স্টোরি শুনলাম, এবং এরপরে কিন্তু আরো স্টোরি আছে আপনাদের জন্য। মানে একটার চেয়ে একটা অসাধারণ ঘটনা কিন্তু আজকে আপনাদের জন্য অপেক্ষা করছে। অ্যান্ড আমি জানি যে আপনারা খুব বেশি পছন্দ করেন দারুণ সব স্টোরিগুলো, এবং এই জন্যই কিন্তু বারবার ফিরে আসা দারুণ সব স্টোরি নিয়ে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি একই সাথে একটাই কথা বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনার এই ধরনের স্টোরি আপনি
আরও পাঠাবেন, এবং আপনাকে অনেক অনেক অভিবাদন ভাইয়া। এবং আশা করছি জুনায়েদ ভাই আপনার পরবর্তী ঘটনা আরও দ্রুত পাঠিয়ে দেবেন, ইনশাল্লাহ শেয়ার হয়ে যাবে। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফরি ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, অনেক ভালো আছেন, এবং ভৌতিকতার সকল লিসনার্সগণ, সম্মানিত সব স্টোরি টেলার, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এবং প্রথমেই জফরি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ পরপর আমার দুটি ঘটনা আপনি সিলেক্ট করেছেন। এটা ভৌতিকতায় পাঠানো আমার তৃতীয়তম কোনো ঘটনা। তা যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনায় যাওয়ার আগে প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ জিহাদ, জেলা ভোলা, উপজেলা চর ফ্যাশন, থানা দুলারহাট, আর গ্রাম নীলকমল। আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেই ঘটনাটা আমার বন্ধু রাকিবের কাছ থেকে কালেক্ট করেছি আমি। ঘটনাটি খুব ভয়াবহ। আমি যখন আমার বন্ধুর থেকে শুনছিলাম তখনই আমার গায়ের লোম যেন বারবার দাঁড়িয়ে গেছিল। যাই হোক, আর কথা বাড়াবো না, চলে যাই মূল ঘটনায়। যাওয়ার আগে একটা কথা বলতে চাই আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আমার বন্ধু রাকিবের ভাষায় ঘটনাটি তুলে ধরছি। বলছেন রাকিব, সাল 2014, তখন আমার বয়স 12 বছর। গ্রামের বাড়ি, খাল, নদী, নালা, প্রকৃতির সৌন্দর্য, মনোমুগ্ধ করা এক পরিবেশ। খুব ভালোভাবে চলছিল আমার জীবন। সকালবেলা বক্তব্য থেকে এসে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে বিকেল বাইরে বন্ধুদের সাথে খেলাধুলা করে এভাবেই অনেক আনন্দে কাটছিল আমার জীবন। এভাবে একদিন খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা খুব ভয়ঙ্কর ছিল। স্বপ্নটা দেখে আমি খুব চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গেলাম। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে বাবা মা আমার রুমে চলে আসেন হারিকেন হাতে দিয়ে। আমার রুমে এসে আম্মা আমাকে জড়িয়ে ধরলো আর বলল, তোর কি হয়েছে বাবা, এমন করে চিৎকার করলি কেন? তখন আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা, আমাকে নিয়ে চলে যাবে সে বুড়িটা। তখন মা বলল, কোন বুড়ি বাবা? এখানে তো কোনো বুড়ি নেই, কেউ নেই। আর তুই এভাবে করে চিৎকার কেন করছিস? সত্যি করে বলতো, তোর কি হয়েছে? কোনো কিছু লুকাবি না, ঠিক আছে? আর লুকালে কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারবো না, ঠিক আছে? তখন আমি মাকে বললাম, মা, আমি যখনই ঘুমিয়েছিলাম ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখছিলাম আমাদের বাড়ি পুকুর থেকে একটা বুড়ি যেন উঠে এসেছে। আর উঠে এসে আমাকে বলছে, আমার সাথে চলে আয়, চলে আয়। বুড়ির হাতের নখগুলো অনেক বড় ছিল, অনেক অনেক বড় একটা দাঁত ছিল, বিভৎস ছিল দেখতে। আমি চিৎকার দিয়েছিলাম। তখন মা আমাকে বলল, আরে বাবা, এটা তুমি খারাপ স্বপ্ন দেখেছো, কিচ্ছু হবে না। আমি বললাম, আমার না খুব ভয় লাগছে। মা তখন বলল, ঠিক আছে বাবা, আমি আজকে তোমার সাথে ঘুমাবো, কেমন? তখন আমি মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। তারপর 4 থেকে 5 দিন আর কিছুই হয়নি। আমিও ঘটনাটা ভুলেই গিয়েছি। তারপর সবকিছুই যেন স্বাভাবিক চলতে লাগলো। তারপর স্বাভাবিকভাবে 2 বছর কেটে গেল। আমিও ভুলে গেলাম আগের সেই কথাগুলো। কিন্তু কি জানতো, এর চেয়েও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাকে। জফরি ভাই, বলে রাখা ভালো, আমার আব্বু তখন বাড়িতে থাকতো না। আমার আব্বু একটা চাকরি পেয়ে শহরে চলে গেছিলেন। তখন বাসায় আমি আর আমার মা থাকতাম। তো একদিন রাতে হঠাৎ আমার মায়ের ভীষণ পেটে ব্যথা অনুভূত হলো। তাই আমি মাকে বললাম, কি হয়েছে তোমার মা? মা তখন বলল, পেটে ব্যথা করছে, শরীরটা খারাপ। তখন আমি বললাম, মা তুমি বসো, আমি গিয়ে ডাক্তার ডেকে আনছি। তখন অবশ্য হাতুড়ি ডাক্তার ছিল। গ্রাম অঞ্চলের মানুষ, আমরা তখন হাতুড়ি ডাক্তারকে বিশ্বাস করতাম। আর এই ডাক্তার মোটামুটি বেশ ভালোই ডাক্তার ছিল। গ্রামের ভাষায় আমরা হাতুড়ি ডাক্তার বলে ডাকি। যাই হোক, রাত তখন প্রায় 8টা। মানে গ্রামে অঞ্চলে রাত 8টা মানে কিন্তু অনেক রাত। তখনকার সময় আম্মু বলল, থাক বাবা, তোর এখন যাওয়া লাগবে না। আমি তখন মাকে বললাম,
আমি যেতে পারবো, তুমি চিন্তা করো না। এটা বলে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। যশু ভাই বলে রাখা ভালো বাজারটা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 20 মিনিটের দূরত্বে। যাই হোক, আমি বাজারের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটার পরে হঠাৎ মনে হলো কে যেন আমার পিছু পিছু হাঁটছে। আমি ভাবলাম তোর কিসব আবল তাবল ভাবছি, তাই আবারও হাঁটা শুরু করলাম। আবারও কিছুক্ষণ হাঁটার পর পেছন থেকে কে যেন আমাকে ডাকলো। ডাকটা এরকম ছিল, কিরে, যাবি না আমার সাথে? আমি যেন হতভম্ব হয়ে গেলাম। পিছনে তাকালাম, দেখলাম কেউ নেই। ভয় আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। পিছু যখন কেউ নেই তখন আমাকে ডাকলোটাকে। আমি আবারও মনকে শান্ত করার জন্য বললাম আমি হয়তো ভুল শুনেছি, তাই আবারও হাঁটা শুরু করলাম। কিন্তু একে কিছুক্ষণ হাঁটার পর আবারও পিছন থেকে কে একজন পড়ে উঠলো। কিরে, যাবি না? আমি সাথে সাথে এটা শুনে আর পিছনে তাকানোর সাহস পেলাম না। একটা দৌড়ে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে একটা দোকানে ঢুকে ঠক ঠক করে এক গ্লাস পানি গিলে ফেললাম। স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম এবং ভাবতে লাগলাম এইটা কি হলো আমার সাথে। মনে মনে অনেক ভয় পেতে লাগলাম। তারপর পাশ থেকে এলাকার এক বড় ভাই বলে উঠলো, রে তুই এত রাত করে বাজারে কি করছিস? তখন বড় ভাইয়ের কথা শুনে আমি যেন সজ্ঞানে ফিরলাম। তারপর বললাম, ভাই আমার আম্মু অসুস্থ হয়ে গেছে, তাই ডাক্তার ডেকে নিয়ে আনছি। তখন বড় ভাইটি বলে উঠলো, কি হয়েছে রে আন্টির? হ্যাঁ। তখন আমি বললাম, শরীর তো অনেক খারাপ। তখন উনি বলল, আচ্ছা তাহলে ডাক্তারকে নিয়ে যাও, অনেক রাত হয়েছে। তখন আমি বললাম, ঠিক আছে ভাই। এটা বলে সে দোকানদার বের হয়ে চলে যায় এবং সোজা ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার আঙ্কেল আমাকে দেখে বলে উঠলো, আরে বাবা রাকিব, তুমি এত রাতে কি করছো এখানে? যশু ভাই বলে রাখা ভালো, একই গ্রামের মানুষ হয়, সবাই মোটামুটি আমাকে চিনতে বা পরিচিত ছিল আমার। আর ডাক্তার আঙ্কেল তার কাছে আসার কারণে উনি আমাকে আগে থেকে চিনি, তাই আমার নাম জানে ভালো করে। তো যাই হোক, ঘটনায় যাই। তখন আমি বলে উঠলাম, আঙ্কেল আমার আম্মু অনেক অসুস্থ, আপনি আমার সাথে আমার বাসায় চলে আসেন। উনি তখন বলল, কারো কি হয়েছে তোমার আম্মুর? হ্যাঁ। তখন আমি বললাম, শরীর খুব খারাপ করেছে আর আম্মু এত রাতে আসতে পারবে না, তাই আমি আপনাকে নিতে আসলাম, দয়া করে চলুন। তখন ডাক্তার আঙ্কেল আমার কথা শুনে বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ওটা বসো, আমি রেডি হয়ে আসছি, কেমন? এই পরে ডাক্তার আঙ্কেল দোকান বন্ধ করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমার সাথে চলা শুরু করলেন এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় আর কোনো সমস্যা হলো না। সোজা আমাদের বাসায় চলে আসলাম। ডাক্তার আঙ্কেল আমার আম্মুকে রেখে কিছু ওষুধ দিলেন এবং বললেন যে এই কোনো নিয়ম অনুযায়ী খাওয়ানোর জন্য। তারপর আম্মু ওনাকে ওনার পারিশ্রমিক বুঝিয়ে দিলেন। তারপর উনি চলে গেলেন। তারপর ওই দিন রাতে আমি আর আম্মু খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে শুতে চলে গেলাম। গিয়ে শুয়ে পড়লাম আমি আমার রুমে। রাত তখন কটা বাজে বলতে পারবো না। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল এবং ঘুম ভেঙে যাওয়ার পর আমি চোখ মেলে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। জেফি ভাই, আমি কি বলবো, আমি এতটাই ভয় পেয়েছি। ওই জিনিসটা দেখার পর আমার কখনো কাউকে বোঝাতে পারবো না এই ভয়ের বিষয়টা। আমি চোখ মেলার পর দেখলাম সে লম্বা চুল, বড় বড় নখ, কি ভয়াবহ তার চেহারা। এটা দেখে আমি জোরে একটা চিৎকার দিলাম, কিন্তু এটা কি আজব বিষয়, আমার চিৎকার যেন কেউ শুনছে না। আমি অনেক জোরে চিৎকার দিতে লাগলাম। ঠিক তখনই ওই বুড়িটা বলে উঠল, চিৎকার দিয়ে কোনো লাভ নেই, তোর চিৎকার কেউ শুনবে না, আমি তোকে নিতে এসেছি। এটা শুনে যেন আমার বুকের ভেতরটা ধরে গেল। কি করব কিছু বুঝে উঠতে পারছি না, কিছু বলারও ভাষা ছিলাম না। তখনই হঠাৎ বুড়িটা ওর হাতটা বের করে আমার পাটা চেপে ধরলো এবং টান দিয়ে যেতে লাগলো। তখন আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর দিন চোখ মেলে দেখলাম আমার আশেপাশে মা কান্না করছে, আর পাশে কিছু প্রতিবেশী এবং আমার বাম সাইডে মসজিদের হুজুর। তখন বেলা 12টা বাজে। আমার জ্ঞান ফিরেছে দেখে আমার আম্মু আমাকে জড়িয়ে ধরে একেবারে নাকি কান্না করে দিল এবং বলল, কি হয়েছে বাবা,
তুই কাল রাতে এমন জোরে চিৎকার দিয়েছিলিস কেন? তখন আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা, বুড়িটা আমাকে নিয়ে যাবে, বুড়িটা আমাকে নিয়ে যাবে, আমি ওর সাথে যেতে চাই না মা। তখন মা বলল, কোন বুড়ি তোকে নিয়ে যাবে? তুই এসব কি বলছিস বাবা? তখন আমি কাল রাতে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বললাম, আম্মুকে এবং মসজিদের ইমাম হুজুরকে খুলে বললাম। সব কথা শুনে হুজুর আমার আম্মুকে বলল, কোনো চিন্তা করেন না, এটা একটা কবির, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আজ মাগরিবের নামাজের পরে আপনাদের বাসায় যাব এবং এর একটা বিহিত করার চেষ্টা করব। আর আমি এখন রাকিবকে ঝাড় করে দিচ্ছি, কেমন? আর এক গ্লাস পানি দেন, পানিটা ওকে খাওয়াবেন। এটা বলেই হুজুর চলে গেল। এরপর সময় যেতে লাগলো এবং মাগরিবের নামাজের পর হুজুর আমাদের বাসায় আসলো। হুজুর আসবে জেনে আমার মা আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিল হুজুরের জন্য। হুজুর আসার পরে ওনাকে নাস্তা দিল। উনি নাস্তা খেলে তারপর মাকে বলল, রাকিবকে একটু আমার কাছে নিয়ে আসে তো, যান। হুজুরের কথা মতো আম্মু আমাকে বলল, হুজুর তোমাকে ডাকছে, তুমি একটু এদিকে এসো। তখন আমি মায়ের কথা শুনে হুজুরের সামনে চলে গেলাম। তখন হুজুর মাকে বলল, আপনি কোনো ভয় পাবেন না, চুপ করে ওখানে বসে থাকুন, কেমন? এখন আমি ওর সাথে থাকা জিনটার ভেতরে রাখবো, ঠিক আছে? ওর ভেতরে রাখবো। এটা বলে হুজুর গোল বৃত্ত এঁকে সেখানে আমাকে বসিয়ে দিলেন এবং মাকে বললেন, আপনি যত যাই হোক না কেন ওকে ধরতে আসবেন না, কেমন? তখন হুজুরের কথা মতো মা বলল, আচ্ছা ঠিক আছে হুজুর, আমার ছেলেটা যেন কিছু না হয়। মায়ের কথা শেষ হতেই হুজুরের দোয়া কালাম পড়া শুরু করলেন এবং কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি জ্ঞান ফেরার পর কি হয়েছিল সেটি আমি মায়ের ভাষায় বলছেন মা। হুজুর দোয়া পড়ার সাথে সাথে রাকিব অজ্ঞান হয়ে গেল। তারপরে কিছুক্ষণের মধ্যে রাকিব আবারও জ্ঞান ফিরে আসলো এবং রাকিব অকথ্য খারাপ ভাষায় যেন হুজুরকে গালি দিতে লাগলো। এটা দেখে আমি রাকিবকে মারতে গেলাম। তখন হুজুর আমাকে থামিয়ে দিয়ে বললেন, এখন রাকিবের ভেতরে শয়তানের বাচ্চারা আছে। এটা শুনে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। তখন হুজুর বলে উঠল, এই শয়তানের বাচ্চা, তোর চাই পিছু কেন নিয়েছিস, সত্যি করে বল। হ্যাঁ। তখন রাকিবের ভেতর থেকে সেই শয়তানটা বলল, এই চুকুরের বাচ্চা, তোর মতো সামান্য একজন হুজুরকে আমি কেন এত কথা বলতে যাবো রে? এটা শুনে হুজুর বোতল থেকে জমজমের পানি ছুঁড়ে মারলো রাকিবের গায়ে। তখনই রাকিবের ভেতরে থাকা সেই শয়তানটা বলে উঠল, এই পানি মারিস না, আমার কাজ চলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, আমাকে কষ্ট দিস না। তুই জানতে চাইবি, বল কি জানতে চাইস, আমি সব বলবো। হুজুর তখন বলে উঠল, এটুকু তোর দম শেষ, এতক্ষণ না আমাকে গালি দিচ্ছিলিস? হ্যাঁ। তারপর হুজুর বলল, তাহলে এখন বল, বল দিকে এই ছেলের পিছনে কেন রেখেছিস? তখন রাকিবের ভিতর থাকা সেই শয়তানটা বলে উঠল, ওই ছেলে যেদিন জন্ম হচ্ছিল সেদিন আমার রাত ছিল, আমি ওদের বাড়ির পুকুর পাড়ে থাকি। ওই দিন থেকে আমার ভালো লেগে আছে ওকে অনেক। চাইলে ওকে আমি অনেক আগে নিয়ে যেতে পারতাম, শুধু ওর প্রাপ্ত বয়স হয়নি জন্য নিইনি। কিন্তু এখন ওর অনেক বয়স হচ্ছে, ওকে এখন আমি নিয়ে যাব। তুই আমার পথে বাধা দিতে আসিস না। রাকিবের ভেতরে থাকা সেই শয়তানের মুখে এই কথা শুনে হুজুর বলে উঠল, তোর মতো শয়তানের বাচ্চার কাছে আমি আমার বাচ্চাকে তুলে দেবো? তুই ভাবলি কি করে? হ্যাঁ, তোকে আমি কোনো সুযোগ দিচ্ছি, চলে যা, আর না হয় তো কিন্তু আমি একেবারে বেড়ে ফেলবো এখানে। হুজুরের কথা শুনে রাকিবের ভেতরে থাকা সেই শয়তানটা বলে উঠল, তুই আমাকে মারবি, কখনো পারবি না, আর আমি এই ছেলেকে নিয়ে যাব। শয়তানের মুখে এই কথাটা শুনো হুজুর যেন খুব রেগে গেলেন। তারপর কি একটা দোয়া পড়ে আবারও সেই জমজমের পানি রাকিবের গায়ে ছুঁড়ে মারলেন। এবার যেন আগের চেয়ে আরো বেশি জোরে জোরে চিৎকার করে উঠল রাকিবের ভেতরে থাকে সেই শয়তানটি এবং হুজুরের কাছে মাথা নত করে বলল, হুজুর, আমাকে আর কষ্ট দিন না, আমি মারা যাব, আবার শরীর জ্বলে পড়ে যাচ্ছে। হুজুর তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোকে আমি আর কষ্ট দেবো না, তুই এই ছেলেকে ছেড়ে চলে যা। রাকিবের ভেতরে থেকে সে শয়তানটা বলে উঠল, আমি চলে যাব, তবে একটা শর্ত আছে, আমাকে 2টা গরু দিতে হবে। হুজুর তখন বলল, না, তুই 2টা গরু পাবি না, অন্য কিছু বল। তখন রাকিবের ভেতরে থাকা সে শয়তানটা বলে উঠল, না, আবার 2টা গরুই লাগবে। তখন হুজুর আবার দোয়া পড়ে রাকিবের গায়ে পানি মারতে তখনই রাকিবের ভেতর থেকে সে শয়তানটা বলে উঠল, আমাকে একটা খাসি দিতে হবে। তখন হুজুর বলল,
আচ্ছা ঠিক আছে পাবি, তুই কাশিটা কোথায় দিতে হবে বল, আর তুই যে যাবি তার প্রমাণ কি? তখন রাকিবের ভেতর থেকে সে শয়তানটা বলে উঠলো, আমি যাওয়ার সময় পুকুর পাড়ে একটা গাছের ডাল ভেঙে দিয়ে যাব, এবং তোরা যখন কাশিটা নিয়ে আসবি পেছন ফিরে ভুলেও তাকাবি না, আর কাশিটা দিবি রাত্রে 12টার সময়। তখন হুজুর বলল, আচ্ছা ঠিক আছে। তারপরে হুজুর আমাকে কিছু তাবিজ দিয়ে দিল এবং আমাকে বলল, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, চিন্তা করেন না। আর ওরা আব্বুকে বললেন একটা ছাগল কিনে ওই পুকুর পাড়ে কাছে দিয়ে আসতে, রাত 12টা বাজে, আর বলে যেন পিছনে না থাকে। তারপর হুজুরের কথা শুনে আমি বললাম, ঠিক আছে হুজুর। তারপর আমি হুজুরকে হাদিয়া দিলাম। হুজুর চলে যান। কিছুক্ষণ পর তোর জ্ঞান ফিরে আসছে। তোর অসুস্থতার খবর শুনে তোর আপু ওই দিন রাতে বাড়িতে চলে আসলো এবং এসে খাসি কিনে পুকুর পাড়ে দিয়ে আসলো। তারপর থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আর সমস্যা হয়নি। প্রিয় যশু ভাই, এখানে এই ঘটনাটা শেষ হয়। আমি চাই আমার এই ঘটনাটা আপনার সুমধুর কণ্ঠে শোনান। যদি সিলেক্ট হয় অবশ্যই আমাকে জানাবেন এবং কততম এপিসোডে শেয়ার করবেন আমাকে দয়া করে জানাবেন। আর যদি সিলেক্ট না হয় তাও জানাবেন, আমি আরো ভালো করে লেখার চেষ্টা করব। এবং সকল লিসনার্সগণের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যেন মায়াপুরী গ্রামের দ্বিতীয় পর্বটা পেয়ে যাই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে অতি দ্রুত 1.5 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় এবং আমাদের ভাই মায়াপুরী গ্রামের দ্বিতীয় পর্বটা যে আমাদেরকে দিতে পারে। এই বলে বিদায় নিচ্ছি আমি জিহাদ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। পরে আবারও নতুন ঘটনা নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনো প্রয়োজন হলে অবশ্যই নক দিবেন। আমার নাম্বারটা দিয়ে রাখলাম। Oh my God! Thank you very much, রাকিব ভাই। অ্যান্ড একই সাথে বলবো যে দিস ইজ অ্যাবসলিউটলি সুপার বিউটিফুল স্টোরি ছিল এবং এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন ভাই জাহিদ ভাই। রাকিব ভাই বলছি, জাহিদ ভাই সত্যি বললাম মন ছুঁয়ে গেছে আপনার স্টোরি পড়ে। আপনি বলছেন আপনি গুছিয়ে লিখতে পারেন না, এটা কোনো কথা বললেন? এত সুন্দর করে গুছিয়ে যদি একটা মানুষ বলে যে ভাই আমি গুছিয়ে লিখতে পারিনি, এটা সত্যি অদ্ভুত সুন্দর ছিল আপনার লেখা। অনেক সুন্দর করে গুছিয়ে, একটা বানানে কোনো মিস্টেক্স নেই, একদম স্মুথ একটা লেখা ছিল। একটা দাড়ি কমাতেও কোনো মিস্টেক্স ছিল না ভাই। দারুণ সুন্দর ছিল স্টোরিটা এবং এরকমই স্টোরি হওয়া উচিত আমি মনে করি। ভৌতিকতায় সবসময় যে ক্যারেক্টার স্টোরি থাকবে এমনটা নয়। দেখলেন তো এই যে এখানে জুব্বার তান্ত্রিক আমাদের আরিফুল শেখ ভাই কিন্তু হঠাৎ অসুস্থ বলছি, তিনি কিন্তু প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে পড়ে গেছেন। এবং গতকাল লাইভে বলেছি যে তিনি এতটাই সমস্যার মধ্যে পড়ে গেছেন, থানা পুলিশ পর্যন্ত চলে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে তার। সো আমরা তাকে কোনোভাবেই এখন ট্র্যাক করতে পারছি না, সম্ভব নয়। সো দোয়া করেন যেন তিনি চলে আসেন, কিন্তু তাই বলে তো আর ভৌতিকতা থেমে থাকবে না। দেখুন কত সুন্দর সুন্দর স্টোরি আসছে, আবারও আসবে জুব্বার তান্ত্রিক, কিন্তু তাই বলে তার ভৌতিকতা থেমে থাকবে না। যখন আসবে তখন আপনারা ডেফিনেটলি শুনবেন। এবং আজকে যেমন অমর জিন চলে আসলো 3 সপ্তাহ পর। সো এরকমই আসবে যাবে, সবকিছু আসবে যাবে, বাট ভৌতিকতা তো চলতে থাকবে। ভৌতিকতার উপরে কখনো ব্যাড ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করবেন না। আমি যেটা মনে করি সবাইকে সেটাই বলবো যে কখনো ভৌতিক কথাকে ভালোবাসুন। ভৌতিক কথা আপনাদের এত কিছু দিবে যে আপনারা মন ভালো হয়ে যাবে আপনাদের। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। দেরি করবো না, চলে যাচ্ছি সরাসরি পরবর্তী অথবা শেষ। আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জফর ভাই, মনে আছে কি ইদ্রিস আকন্দ কবিরাজের কথা? আর আমি মারুফ পারভেজ, মনে আছে কি সে ইলিয়াস জিনের কথা? আশা করি এই ঘটনাটা শুনে সবার কাছে ভালো লাগবে। ঘটনার নাম ভয়ানক নদী ভাঙন। বেশি কথা না বলে আসল ঘটনায় চলে যায়। ফজরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসে আছি। হঠাৎ দাদাকে বললাম, দাদা আজকে আর একটা ঘটনা বলো না। দাদা বলল, আজকে তোমার ভয়াবহ নদী ভাঙনের একটা ঘটনা বলি, ছোট ঘটনা, মনোযোগ দিয়ে শোনো। দাদু ভাই বললেন, তোমার জন্মের 1 বছর পর এক সন্ধ্যাবেলায় বসে বসে তোমার বাবার সাথে জায়গা নিয়ে কথা বলছিলাম আর কি। হঠাৎ করে এক বিকট আওয়াজ হলো, যেন সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। আমি তোমার বাবাকে বললাম, এই শব্দটা কিসের আর কোথা থেকে আসলো? আরো খুঁজতে লাগলাম কোথা থেকে আসলো সেই শব্দ। আশেপাশের মানুষ ভিড় করে দাঁড়ালো। আমি বললাম,
তোমরা কি কোনো শব্দ পেয়েছো? হ্যাঁ। তখন সে বলল, হুজুর নদীর সামনে চলে আসেন, তাহলে সব দেখতে পারবেন। আমি বললাম, তোমরা সবাই চলো আমার সাথে। গিয়ে দেখি প্রায় 50 একর জমির পানি নিচে তলিয়ে গেছে। আমাদের সবাই হতভম্ব হয়ে গেলাম, নদীর দিকে তাকিয়ে আছি, সবাই বলাবলি করছে হঠাৎ এমন করে হওয়ার ঘটনাটা কি। দাদা সবাইকে বলল, তোমরা সবাই বাড়ি চলে যাও, আল্লাহর যা ইচ্ছা হয়েছে তাই করেছে, চলো সবাই বাড়িতে চলে যাও। এই ঘটনা দেখে তো খাওয়া দাওয়া নেই। দাদা হিসার নামাজ পড়ে একা একা নদীর তীরে চলে গেল। গিয়ে দেখে সাদা জুব্বা পরা একটা অবুব একটা লাঠি নিয়ে নদীতে কি যেন করছে। দাদা চুপ করে সব কিছু দেখতে লাগলো। সে অবুরটা কি করছে সেটা বোঝার চেষ্টা করলো। সে অবুরটা লাঠি দিয়ে মাটিতে মাপ দিয়ে দাগ দিচ্ছিল। দাদা হঠাৎ করে বলে উঠলো, তাই কে তুমি? এত রাতে এখানে লাঠি নিয়ে কি করছো? দাগ দিচ্ছ কেন? দাদার কথা শুনে সে পানিতে এক লাফ দিয়ে চলে গেল। এটা দেখে দাদা ভীষণ ভয় পেয়েছে। দাদা নদীর তীরে আর কাউকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো। এসে আমার বাবাকে সমস্ত ঘটনা করে বলল, আর বলল একটু সাবধানে থাকতে হবে, সামনে অনেক বড় বিপদ আসছে। রাতে দাদা সেই ইলিয়াসের জিনকে স্মরণ করলো, কিন্তু সে আসে না। দাদা পরে তার পালিত জিনকে স্মরণ করে। সে জিন সাথে সাথে চলে আসে, এসে বলল যে হুজুর আমাকে কেন ডাকলেন? দাদা তখন বলল, ইলিয়াস কোথায়? দাদার পালিত জিন তখন ইলিয়াস ছেলেকে ডাকতেন, তার কাছ থেকে জেনে নেন তার বাবা কোথায়। দাদা তখন ইলিয়াসের জিনের ছেলেকে ডাক দিলেন আর বললেন, তোমার বাবাকে ডাকলাম, সে তো আসলো না। বলতে ভুলে গিয়েছি যে ভাই, ইলিয়াস জিনের ছেলের নাম ইব্রাহিম। চলেন চলে যায় ঘটনায়। তখন ইব্রাহিম হুজুর বলল, বাবা তো একটু বাইরে গেছে তার বন্ধুর সাথে বেরে। দাদা তখন বলল, আচ্ছা তো তোমার বাবা কবে আসবে? ইব্রাহিম বলল, তা জানি না। ইব্রাহিম বলল, কেন হুজুর, কি সমস্যা? আপনাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? দাদার রাতের বেলার সমস্ত ঘটনা খুলে বলল আর বলল, তুমি কি পারবে তার পরিচয় জানতে? তখন ইব্রাহিম বলল, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব জানাচ্ছি একটু পরে এসে। 1 ঘন্টা পর ইব্রাহিম আসলো আর বলল, হুজুর আপনি শুনলে হতভম্ব হয়ে যাবেন। সে জিনের পরিচয় শুনলে, সে জিন ঘোল প্রজাতির জিন, তারা খুব খারাপ প্রজাতির জিন। দাদা তখন বলল, তাহলে এখন উপায় কি? তাকে না থামালে তো পুরো গ্রাম পুরো ধ্বংস করে ফেলবে। ইব্রাহিম তখন বলল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এই বলে ইব্রাহিম চলে যায়। দাদা তখন চিন্তা করতে থাকেন এবং চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ দাদা স্বপ্নে দেখেন যে সে জিনটা দাদাকে বলছে, ইদ্রিস কবিরাজ, এই সামান্য নদী ভাঙর দেখে ভয় পেয়েছিস, এখনো তো অনেক কিছু শুরু করিনি, তোর প্রস্তুতি হয়ে যা। দাদা তখন এমন স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়েন। দাদার সাথে সাথে সেই ইব্রাহিমকে ডাকতে থাকে। সাথে ইব্রাহিম চলে আসলো, এসে বলল, হুজুর আমাকে এত রাতে ডাকলেন, কিন্তু কেন? কোনো সমস্যা? দাদা তখন বলল, সেই জিন আমাকে হুমকি দিয়ে গেছে, সে নাকি পুরো গ্রাম ধ্বংস করে ফেলবে। তখন ইব্রাহিম বলে উঠল, কি বলেন হুজুর, সে জিনের এত বড় স্পর্ধা আপনাকে হুমকি দেয়? ইব্রাহিম তখন বলল, হুজুর আল্লাহর কসম, আমি সেই ঘোল জিনের কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাবো। হুজুর আপনি প্রস্তুত থাকবেন, কালকে ওই ঘোল জিনের কি করব আপনি নিজে দেখবেন শুধু। ইব্রাহিম বলল, হুজুর হজরের নামাজ সময় হয়ে গেছে, চলে আসেন। নামাজ পড়ে আসি। নামাজ পড়ে ইব্রাহিম দাদার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। চলে আসে সেই অন্ধকার রাত, ভয়ঙ্কর রাত। দাদা এসার নামাজ আদায় করলেন আর ইব্রাহিমকে স্মরণ করলেন। সাথে সাথে ইব্রাহিমও চলে আসে। ইব্রাহিম বলল, হুজুর আপনি প্রস্তুত তো? ইব্রাহিম বলল, হুজুর তাহলে চলুন যাই সে জিন ঘোল প্রসাদের জিনের কাছে। দাদা নদীর তীরে বসে রোকায়া করতে শুরু করলেন। 1 ঘন্টা পর ঘোল প্রজাতির বিকট আওয়াজ করে সেখানে চলে আসলো। এসে দাদাকে বলল, কিরে ইদ্রিস কবিরাজ, আজকে কি মরার শখ হয়েছে নাকি? ডাকটি কেন? দাদা তখন বলল, তোর মতো শয়তান আমার চুলও বাঁকা করতে পারবে না। দাদা তখন বলল, তবে কে আর কি ক্ষমতা আছে, জানলে তুই ভয় পেয়ে যাবি। ঘোল প্রজাতির পিশাচ বলল, তুই একটা সামান্য কবিরাজ আমাকে ভয় দেখাস? দাদা তখন বলল, তোর সামনে এখন যে আসবে তার সাথে মোকাবেলা করতে পারিস কিনা দেখ। ঘোল পিশাচ তখন বলল, ডাক তাহলে তাকে, একসাথে তোকে সহ কলিজা ছেড়ে খাবো। দাদা তখন ইব্রাহিমকে স্মরণ করলেন। সাথে সাথে ইব্রাহিম চলে আসে আর বলল, পেটের জনরে বাচ্চা, তোর সাহস কিভাবে হয় গ্রামের ক্ষতি করার? ঘোল পিশাচ বলল, কে তুই? সাহস কি করে হয় তোর আমাকে গালি দিস? ইব্রাহিম বলল, আমি কে
তোর মতো শয়তানের আজরাইল। এটা বলে ইব্রাহিম অনেকটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো আর বলল, আজকে তোর খেলা শেষ। এটা বলে ইব্রাহিম জিন গোল পিশাচকে রীতিমতো তুলে একটা আছাড় মেরে মাটিতে ফেলে দেয় আর অনেক ভয়াবহ হুঙ্কার দিল এবং গোল পিশাচটার বুক চিরে রীতিমতো করে যারা বের করে ফেললো। এইটা দেখে দাদা বলল, এইটা কিভাবে সম্ভব? একটা সাধারণ জিনের এমন শক্তি কিভাবে হতে থাকে? চারদিকে থমথমে পরিবেশ বিরাজ করলো। দাদা বলল, ইব্রাহিম তুমি আসলে কে? সত্যি করে বলো, তোমার শরীরে এত শক্তি আসলো কিভাবে? তখন ইব্রাহিম বলল, হুজুর, আমার বাবা আপনার কাছে তার পরিচয় গোপন রেখেছে। দাদা বললো, ইব্রাহিম, তাহলে তোমার কোন সম্প্রদায়ের জিন? সত্যি করে বলো। ইব্রাহিম বলল, এখন আমি যাই, অন্য কোনো সময় স্মরণ করবেন। এই বলে ইব্রাহিম জিন দাদাকে সালাম দিয়ে চলে যায়। দাদা আমাকে বলল, দাদু ভাই, এখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। তো জেফরি ভাই, এই ছিল আজকের ঘটনা। দ্বিতীয় ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনার প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল। প্রাণপ্রিয় জেফরি ভাই, আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং সবাই ভালো থাকুন। ভৌতিক কথা বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। জেফরি ভাই ভালো থাকবেন সব সময়। অনেক কষ্ট করে সময় বের করে লিখে ফেললাম। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মারুফ পারভেজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি অ্যান্ড আজকে তো দারুণ আরেক ঘটনা আপনি পাঠিয়ে দিলেন এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই অসম্ভব সুন্দর ঘটনার জন্য। আশা করছি আপনাদের সবার কাছে অনেক 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 অভিবাদন জানাচ্ছি যে আজকে কিন্তু দারুণ এক স্টোরি শেয়ার হয়েই গেল এবং প্রতিটা স্টোরি যেন মনের মতো ছিল, মনোমুগ্ধকর ছিল এবং গায়ে কাঁটা দেওয়ার মতো স্টোরি ছিল। আশা করছি মন থেকে আপনারা এনজয় করেছেন আজকের এপিসোড। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আর দেরি করব না, আমি চলে যাচ্ছি এখন। আমি যেটা করতে চাচ্ছি যে সরাসরি চলে যাচ্ছি আমাদের লাইভ সেশনে এবং লাইভ সেশন শেষে আবারও ফিরে আসবো বা লাইভ সেশনের আপনাদের সাথে অনেক আড্ডা হবে। চলে যান সরাসরি লাইভ সেশনে।